ভালো রেজাল্ট করতে পারবে না এবং তখন কিন্তু নিজেকে দোষ দেবে। যদি বলো স্যার অঙ্ক কি কেউ বলে, আরে অঙ্ক করতে পারবে না, অঙ্ককে ভালোবাসতে পারবে না, অনেকে আমাকে পাগল বলে। একটা টিচার বলছে যে একটা এক্সাম্পল অফ ইনফাইনাইট সেট, স্টুডেন্ট বলছে স্যার আমার প্রবলেম, তার যদি একটা ফাইনাইট সেট, মাই মার্কস, আমার নাম্বার ফাইনাইট, আর ইউ ইন এ রিলেশনশিপ, বললো আই বিলং টু দ্য এমটি সেট 5, বুঝে যাওয়ার, বুঝে গেল। কি করে বোঝাবে? ম্যাথমেটিক্যালি বলবো আমরা এখন থেকে। ইউনিয়ন মানে লেটস ইনক্লুড এভরিওয়ান, সবাইকে ইনক্লুড করে ফেলো। আর ইন্টারসেকশন মানে শুধু কমন। তোমাদের ক্লাস 11-এর, হ্যাঁ, আজকে আমি প্রথম যে ক্লাস সেটি নেব। তো ক্লাস 11-এর যে ফার্স্ট যে ক্লাসটা, এই ক্লাসটা আশা করি নাম দেখেই বুঝতে পারছো আমরা সেট থিওরির উপর নিতে যাচ্ছি, ঠিক আছে? দেখো তোমাদের ক্লাস 11-এর আশা করি তোমরা অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো অঙ্ক, সেখানে তোমরা জানো যে সিলেবাসটা কি। তো তোমাদের ক্লাস 11-এর টোটাল ফার্স্ট সেমিস্টারে 3টে ইউনিট আছে এবং তোমরা জানোই যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু এখন এমসিকিউ, হ্যাঁ, সমস্ত কিন্তু এমসিকিউ, এই কোশ্চিন অ্যান্সার হবে এবং সেখানে 40 মার্ক থাকে। এবার সমস্যাটা কি হয় যে ক্লাস 11-এ এমসিকিউ আছে বলে স্যার আমরা তো দেখে শুনে পাস করে যাব বলে ক্লাস 11টা অনেক ছাত্রছাত্রী ঠিক মতো পড়ে না। এবং ক্লাস 11 যদি তোমরা ঠিক মতো না পড়ো তাহলে কিন্তু তার প্রভাবটা পড়বে ক্লাস 12-এ এবং তারপরে কিন্তু হায়ার স্টাডি বলো বা বিভিন্ন ধরনের এক্সাম বলো, সে যেই হোক, মেন, অ্যাডভান্স, আইআইটি লেভেলের যে কোনো এক্সাম, সেগুলো জায়গায় কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না এবং তখন কিন্তু নিজেকে দোষ দেবে। তার ফলে আমরা ক্লাস 11-এর যে পরীক্ষা হয়, বোর্ডের হোক বা যে উচ্চ মাধ্যমিক হোক, সেটা তো অবশ্যই ভালো দেব, কিন্তু তার পাশাপাশি আমরা সাবজেক্টটাকে ভালো করে শিখবো। তো দেখো তোমরা আমার কাছে দেখো কিরকম ভাবে আমি পড়াই, যদি ভালো লাগে আমার পড়ানোর স্টাইল বা যদি মনে হয় যে না স্যার কিছু নতুন দিতে পারছে, তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করো। বুধবার দিন এবং রোববার দিন আপাতত আমি দুটো ডেট ফিক্সড করেছি, সন্ধ্যে 7টা থেকে। বুধবার এবং রোববার দুদিনই সন্ধ্যে 7টা থেকে, একদম ফ্রি অফ কস্ট লাইভ ক্লাস করাবো। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটা শেয়ার করে দেবো ক্লাসের মাঝে বা ক্লাসের শেষে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো, তার জন্য কোনো টাকা লাগবে না, বিনামূল্যে। এবং তোমাদের রেগুলার যে দুটো ডেট বললাম সেই দুটো ডেটে ক্লাস নেবো। এর পরবর্তীকালে যদি মনে হয় যে না আরো ক্লাসের সংখ্যা বাড়ানো উচিত, আরো অঙ্ক করাতে হবে প্রচুর, তখন কিন্তু আমরা আস্তে 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 আরো সপ্তাহে দুদিনের জায়গায় 3 দিন 4 দিন ইভেন 5 দিনও আমরা ক্লাস নেব। তো তোমাদের যে সিলেবাসটা আছে সেটা আমি ডিটেলসে আলোচনা করবো না, কারণ ম্যাথমেটিক্সে তোমরা অনেকেই সিলেবাসটা কম বেশি সব জেনে গেছো। আর যদি মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট দিন নয় সিলেবাসটা একটু আলোচনা করে দেবো। তো তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে 3টে ইউনিট আছে। প্রথম ইউনিট যেটা, সেই প্রথম ইউনিটে আছে আমাদের সেট থিওরি, টোটাল 40 মার্কের জন্য। এই সেট থিওরিটা খুব প্রাইমারি এবং বেসিক জিনিস, এটা আমাদের জানতেই হবে। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে রিলেশন বা ফাংশন, ফাংশন জিনিসটা জানতে হবে। তারপরে ত্রিকোণমিতি আছে, সেই ত্রিকোণমিতিও আছে। তাহলে ইউনিট 1-এ কিন্তু এই জিনিসগুলো আছে। ইউনিট 2 এর ক্ষেত্রে আমাদের কি কি আছে? ইউনিট 2 এর ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স। এই কমপ্লেক্সের ক্ষেত্রে কিছু কমপ্লেক্সের অ্যালজেব্রা পড়তে হবে, বীজগণিত, কিছু আমাদের আছে ইকুয়েশন, সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এই ধরনের কিছু আছে যেটাকে আমরা ইংলিশে বলি কোয়াড্রেটিক। কিছু ইনইকুয়ালিটি আছে, যেটা সমীকরণ মানে হচ্ছে সমান, ইনইকুয়ালিটি ইনইকুয়াল, অসমান, অসমীকরণ, সেগুলো আছে। আর এরপরে আমাদের পারমোটেশন, কম্বিনেশন, বিন্যাস, সমবায় আছে। আর ইউনিট 3-তে আমাদের কি আছে? ইউনিট 3-তে আমাদের আছে লিমিট, কন্টিনিউটি আর ডেরিভেটিভ। লিমিট থাকে, সীমা, কন্টিনিউটি, সন্ততা আর অবকলন, ডেরিভেটিভ। এই হচ্ছে আমাদের সিলেবাস। খুব বড় সিলেবাস কিছু নেই আমাদের, কিন্তু সিলেবাসটা তুলনামূলক ঠিকঠাক। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে একদম প্রাইমারি, সেটা তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে সেট তত্ত্ব বা সেট থিওরি। তো আমার পড়ানোর স্টাইলটা কিন্তু একটু অন্যরকম, আমি খুব মেথডিক্যাল পড়াই না। মেথডিক্যাল পড়াই না মানে ওই বিভিন্ন টিচারদের মতো যে এটা একটা সিলেবাস, এখান থেকে এই ফর্মুলাগুলো বললাম তোমাদেরকে এবং বলার পর সেখান থেকে 8-10টা অঙ্ক করিয়ে বললাম যে আমার সিলেবাস শেষ। একদম না, এটা ভাবো না যে আমি ফ্রিতে পড়াচ্ছি বা ফ্রি অফ কস্ট বলে যে স্যার শুধুমাত্র নিজের প্রমোশন করার জন্য হয়তো কয়েকটা অঙ্ক করিয়ে ছেড়ে দিবে, একদমই না। সিরিয়াসলি আমার সঙ্গে থাকো, দেখবে অনেক কিছু শিখতে পারছো, অনেক কিছু শিখতে পারবে এবং খুব ভালো লাগবে। তো দেখো, মানে অনেকেই যারা অঙ্কে দুর্বল বা স্যার আমি বুঝতে পারছি না, এরকম অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে যে স্যার আমার হচ্ছে না, আমি পারছি না। বা স্যার যারা ভালো রেজাল্ট করছে তারা কি করে করছে? যারা যারা আইআইটি পাচ্ছে, কারা পাচ্ছে আইআইটিতে? তোমাদের মধ্যেই তো কেউ না কেউ পাচ্ছে। তুমি যদি প্রথমেই ছেড়ে দাও যে না আমার দ্বারা হবে না, তাহলে তুমি জীবনে পাবেও না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে কারা পাচ্ছে এটাকেই তুমি বুঝতে পারবে না। তোমাদের মধ্যে এই যে যেই আইআইটি বা ভালো যে রেজাল্ট করছে তারা কি করে করছে এই জিনিসটা জানতে হবে। হয়তো আমি পেলাম না, কিন্তু আমি তো লাস্ট অব্দি জেনে তো আমি থাকবো যে হ্যাঁ এইভাবে পাচ্ছে, আচ্ছা আমি এটা করিনি বলে আমি পাইনি, কিভাবে পাচ্ছে।
এর চাবিকাঠিটা কোথায় লুকিয়ে আছে কেউ জানো? এর চাবিকাঠি ওরা যে খুব বেশি মেরিটোরিয়াস বা খুব বেশি ট্যালেন্টেড বা গড গিফটেড ছেলে মেয়ে তা না। এর চাবিকাঠি হচ্ছে তারা যেটা পড়ছে সেটা ভালোবেসে পড়ছে, আর তুমি যেটা পড়ছো সেটা ভালোবেসে পড়ছো না। এবার যদি বলো স্যার ভালোবাসা যাচ্ছে না, কঠিন জিনিস ম্যাথমেটিক্স বুঝতে পারছি না, কি করে ভালোবাসা জাগবে? ইয়েস, তুমি যদি বুঝতে না পারো তাহলে কি করে ভালোবাসা জাগবে? তুমি একটা জিনিস বুঝলে না তাহলে ওটাকে ভাল লাগবে কোনোদিন? কোনোদিন ভাল লাগবে না। ধরো সাউথ ইন্ডিয়ানে বিভিন্ন বইগুলো থাকে কিনা, বাহুবালি, আর বিভিন্ন দেখবে বই বেরোচ্ছে, তো সেই বইগুলো যদি আমরা হিন্দি ডাবতে না আসতো, ধরো তামিল বা তেলেগু ল্যাঙ্গুয়েজে আসছে, আমরা বুঝতে পারতাম, ঘন্টা বুঝতে পারতাম, আমরা কিচ্ছু বুঝতে পারতাম, তাহলে ভালো লাগতো কোনোদিন? আজকে বাহুবলী এত বড় হিট হতো না, আমরা দুবার তিনবার করে সিনেমাটা দেখতাম, একবারও দেখতাম না। কেন দেখেছি? কারণ বুঝতে পেরেছি, তারপর ভালোবেসেছি সিনেমাটাকে। এই বোঝাটা কেন? যে আমাদের ল্যাঙ্গুয়েজে আছে বলে, আমাদের ভাষাটা বুঝেছি, ভাষাটা বুঝেছি বলেই আমরা সিনেমাটা বুঝেছি এবং সিনেমাটা তারপর ভালো লেগেছে। ভালো লাগার জন্য তোমাকে সবার আগে সাবজেক্ট বুঝতে হয়। কোনো জিনিস ভালো লাগতে গেলে তোমাকে সবার আগে সাবজেক্টটাকে বুঝতে হবে। তুমি অঙ্ককে ভালোবাসবে, ভালো লাগবে, কি করে ভালো লাগবে? তুমি বুঝছোই না, তাহলে সবার আগে কি করতে? বুঝতে হবে। কোনো কিছু শিখতে গেলে আগে ভালো লাগতে হবে, ভালো লাগতে গেলে সেটাকে বুঝতে হবে, আর বুঝতে গেলে তার ভাষা জানতে হবে। কোনো কিছু বুঝতে গেলে তার ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ধরো বাংলা আমরা বলতে পারি কিনা? কেন বলতে পারি? আমরা বাংলা ভাষাটা জানি। ইংরেজি কেউ বলতে পারে, কেউ পারে না। যারা পারে তারা কি করে পারে? তার ভাষাটা জানে। ধরো সংস্কৃত যে পারে সে কি করে পারে? সংস্কৃত ভাষাটা জানে। অঙ্ক যে পারে সে কি করে পারবে? সে অঙ্কের ভাষাটা জানে। অঙ্কের ভাষা কে? সেট থিওরি হচ্ছে অঙ্কের ভাষা। বুঝতে পারলেন না? মাথাটা ঘুরে গেল? সেট থিওরি হচ্ছে অঙ্কের ভাষা। অঙ্ককে ব্যক্ত করতে গেলে, অঙ্ক করতে গেলে সেট থিওরি জানতে হবে। সেট থিওরি হচ্ছে অঙ্ককে সহজ করে দেয়, অঙ্ক বলতে শেখায়। সেট থিওরি অঙ্ক কষতে শেখায়, অঙ্ক করতে শেখায়। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারো আমি কি বলতে চাইছি। ধরো তোমরা বাংলা পড়েছো তো সবাই, যেহেতু এখানে সবাই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তো বাংলা যখন তোমরা পড়াশুনো করেছো তো দেখবে বাংলা ভাষা যখন শিখেছো সবার প্রথমে জানো আমরা বর্ণ শিখেছি। দেখো ছোটবেলার জিনিস পড়াচ্ছে, এবার ভাবতে পারো সুদীপ স্যার তো অঙ্কের লোক, কি করে বাংলা এত বলছে? এটা আমি না, সবাই জানে যে বাংলাতে আমরা যখন শিখি তখন বাংলাতে আমরা বর্ণ শিখি। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ করা অ আ হস্য ই দীর্ঘ এরকম, ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ। ইংরেজিতে যখন দেখো সবকিছুর সঙ্গে কানেকশন, ম্যাথ ইংরেজি বাংলা কানেকশনটা বোঝো। যখন আমরা বাংলা শিখি সবার আগে বাংলা ভাষা শিখতে গেলে, বাংলা ভাষা শিখতে গেলে সবার আগে বর্ণ শিখি। কয়েকটি বর্ণ নিয়ে কি হয় জানো? একটা শব্দ গঠন হয় কিনা? ধরো অঙ্ক, এটা একটা শব্দ, তার জন্য অ উময় কয়ে, তাই তো? বা পড়াশুনো, তার জন্য প ডয় শূন্য রয় আকার তালিবর্ষয় হস্যু দন্তান্বয় ওকার। এই যে পড়াশুনোটা শব্দ, কিন্তু শব্দটা শিখতে গেলে কতগুলো বর্ণ লাগবে। একই রকম ইংরেজিতে তুমি সবার আগে শিখেছো লেটার, তাই না? লেটার, কতগুলো লেটার মিলে একটা ওয়ার্ড। ধরো স্টাডি বা ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স একটা ওয়ার্ড, তার জন্য এম এ টি এইচ ই, ওগুলো সব লেটার। সিমিলারলি একই রকম ভাবে এখানে বর্ণ, এখানে লেটার। কিছু বর্ণ নিয়ে শব্দ, কিছু লেটার নিয়ে কিছু ওয়ার্ড। ম্যাথমেটিক্সে কি আছে? বাংলার ব্যাকরণ, ইংরেজির গ্রামার। ম্যাথমেটিক্সে কি ব্যাকরণ আছে? আছে। ম্যাথমেটিক্সেরও ব্যাকরণ আছে। যে ভাষা যখন বললাম তাহলে কি ব্যাকরণ থাকবে না? ব্যাকরণ ছাড়া ভাষা শিখতে পারি? সেট থিওরি হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা, আর ম্যাথমেটিক্সের ব্যাকরণ হচ্ছে অঙ্ক মানে ডিজিট। ওই অঙ্ক মানে ম্যাথমেটিক্সের প্রবলেম বলছি না, অঙ্ক মানে ডিজিট। পরনি একক ঘরের ডিজিট বা একক ঘরের অঙ্ক, দশক ঘরের সংখ্যা বা অঙ্ক, শতক ঘরের অঙ্ক, ওগুলো হচ্ছে ডিজিট। ডিজিট কারা কারা? শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট। যেরকম 26টা লেটার, যেরকম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে এতগুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, সেরকম অঙ্কতেও একদম প্রাইমারি আমাদের ডিজিট শিখতে হয়। কটা ডিজিট আছে? 0 থেকে 0 থেকে 9 অব্দি। এবার যদি বলো স্যার বর্ণ, লেটার আর ডিজিট, একদম তিনটাই ব্যাকরণ, একটা অঙ্কের ব্যাকরণ, একটা ইংরেজির ব্যাকরণ, একটা বাংলার ব্যাকরণ। এবার কতগুলো ডিজিট মিলে জানো কি হয়? একটা সংখ্যা 100। 100-র মধ্যে 100, তিনটে ডিজিট মিলে একটা সংখ্যা। একই জিনিস কতগুলো বর্ণ মিলে একটা শব্দ, সিমিলারলি কতগুলো লেটার মিলে একটা ওয়ার্ড, সিমিলারলি কতগুলো ডিজিট মিলে একটা নাম্বার বা একটা সংখ্যা, কতগুলো অঙ্ক মিলে একটা সংখ্যা। মিলে গেল সব? এবার যদি বলো স্যার বাংলাতে তো আরো আছে, কতগুলি বর্ণ মিলে একটা শব্দ, কতগুলি শব্দ যদি মিনিংফুল হয় তাহলে সেটা নিয়ে স্যার একটা বাক্য হয় না? একদম। ইংরেজিতে কি আছে? কতগুলো লেটার নিয়ে একটা ওয়ার্ড, আর কতগুলো ওয়ার্ড নিয়ে কি হয় যদি বাক্য হয় একটা সেন্টেন্স। তাহলে স্যার অঙ্কতে কি আছে?
কতগুলো ডিজিট অঙ্ক নিয়ে একটা সংখ্যা, আর কতগুলো সংখ্যা নিয়ে একটা প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম। ম্যাথমেটিক্যাল প্রবলেম কি? আমাদের লাইফে বাক্য, আমাদের লাইফে যেরকম সেন্টেন্স, আমরা যখন কথা বলি ওই একই জিনিসই হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম শিখতে গেলে আমাদেরকে তার ব্যাকরণ জানতে হবে, তার সংখ্যা, অঙ্ক এগুলো জানতে হবে। আর ভাষার জন্য, সেট থিওরির জন্য অবশ্যই ওই ব্যাকরণগুলো জানতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তোমরা অঙ্ক, সংখ্যা এগুলো সবাই জানো। তাহলে আমরা কি করছি? আমরা ম্যাথমেটিক্সকে ব্যক্ত করার জন্য তার ভাষাটা শিখছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা। এটা যদি না শেখো, কোনোদিন অঙ্ককে তুমি বলতে পারবে না। যদি বলো স্যার অঙ্ক কি কেউ বলে, আরে অঙ্ক কষতে পারবে না, অঙ্ককে ভালোবাসতে পারবে না, জিনিসটাই শিখতে পারবে না। তাহলে ভাষা না শিখলে কোনোদিন কিছু শিখতে পারবে না। সেই জন্যই আমরা সেট থিওরি পড়ি। এমনি না যে স্যার সিলেবাসে আছে, 11-এ প্রথম উঠেছি, সিলেবাসে আছে বলে সেট থিওরি পড়াচ্ছে স্যার ম্যাডামরা। না না, কেন সেট থিওরি পড়াচ্ছে না? কারণ এটা অঙ্কের ভাষা। এটা না শিখলে কিচ্ছু হবে না। তুমি যত বড়ই পণ্ডিত হয়ে যাও, তোমাকে সেট থিওরি শিখতে হবে। বললে স্যার আমি সেট থিওরি জানি না, আমি দেখবেন অঙ্কতে আইআইটিতে পেয়েছি, ওইসব হয় না। ওগুলো তুমি তুক্কা করে পেয়ে গেছো, তোমাকে এটা জানতে হবে। তো আমরা শিখবো এইভাবেই। কিভাবে শিখবো? বাস্তবের সঙ্গে উদাহরণ দিয়ে। অনেকে বলে স্যার বাস্তবের সঙ্গে মানে অঙ্কের একটা এক্সাম্পল দিন না, অঙ্ক কোথায় ব্যবহার করা হয়, খুব ধরে ছাত্রছাত্রীরা। আমি এবার বলে স্যার আমাদের স্যার জানেন কি বলেছে? অঙ্ক একমাত্র ব্যাংকে ইউজ করা হয়। কি করতে? বলছে প্রফিট আর লস, আর কোথাও হয় না। বলছি না স্যার, আর কোথাও হয় না অঙ্ক। আমি একটু হাসি, বলি এই যে তুমি যে কথাটা বলছো না, বা তুমি যে ক্লাসটা করছো, তুমি যে ফ্যানটার নিচে বসে আছো, তুমি যে লাইটটা জ্বলছে, তুমি জানো না যে এগুলো সব ফিজিক্সের অ্যাপ্লিকেশন। ফিজিক্সের ক্ষেত্রে সব ম্যাথের অ্যাপ্লিকেশন। এখন ম্যাথমেটিক্সে যে ক্লাস হচ্ছে, ইউটিউবে লাইভ ক্লাস হচ্ছে, এই লাইভ ক্লাসের ক্ষেত্রে না কোডিং লাগে। ইউটিউবে কোডিং, হ্যাঁ, ইউটিউবের অ্যালগোরিদম জানো? এখন দেখবে খুব ওয়ার্ডটা চলে, অ্যালগোরিদম, ট্রেন্ডিং, কি করে ট্রেন্ড হচ্ছে, কি করে অ্যালগোরিদমে যাচ্ছে। কোডিং, এই কোডিং হচ্ছে ডিজিট, বাইনারি, 1-0, এত কিছু হয়তো তোমরা হঠাৎ করে বুঝতে পারবে না, কিন্তু সব কিছু অঙ্ক শেখাবো। এই 11-12 মধ্যেই তোমাদেরকে শেখাবো যে কি বাইনারি, কি করে কি হচ্ছে। ছবি তোলো, পিক্সেল, এই যে পিক্সেলে দেখবে ছোট ছোট ছোট, বড় করে দাও ছবিটাকে, ফেটে যাবে, ছোট 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 পিক্সেল, ওই পিক্সেল গুলো নিয়ে মেগাপিক্সেল, হ্যাঁ এখন তো মেগাপিক্সেল হয়ে গেছে, এমপি। তো ওগুলো কি ছোট 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 কোডিং এর জিনিস। তো এই জিনিসগুলো সবই অঙ্কের জিনিস। আমরা না বুঝে বলি যে অঙ্কের কোনো অ্যাপ্লিকেশন নেই। যাই হোক, তাহলে আমরা কি করব? আমি যেভাবে পড়াই সেটা আগেই বলে দিই। আমার পড়ানোর স্টাইল হচ্ছে আমি অঙ্ক প্রচুর করাবো, সবকিছু শেখাবো একদম বেসিক থেকে অ্যাডভান্স। কিন্তু যেটা শিখবো বা যেটা জানবো সেটা কেন শিখছি সবার আগে জানবো, না হলে ভালোবাসা জন্মাবে না। বললাম না এত কথা, এই যে এত এত কথা বলার কারণ হচ্ছে সেট থিওরি আমরা কেন শিখবো। সেট থিওরিটা কেন শিখবো? কারণ সেট থিওরি অঙ্কের ভাষা। এবার কোশ্চেন হচ্ছে স্যার সেট থিওরিটা হিস্ট্রি বলুন না, যে সেট থিওরিটা এসছে কি করে, মানে সবাই হঠাৎ করে সেট থিওরি কেন আবিষ্কার করতে গেল? কি হতো সেট থিওরি আবিষ্কার না হলে? ধরো সেট থিওরি এসছে কি করে। দেখো অনেকজনের অনেক রকম মতামত আছে, আমি ঠিক জানি না যে কোন মতামতটা ঠিক, কিন্তু আমার যেটা মনে হয়, কারণ অঙ্ক মানে কোনো কিছু যতই তুমি সিনিয়র লেভেলে চলে যাবে, যেহেতু তোমরা মাধ্যমিক পাস করে গেছো, তোমরা এখন উঁচু ক্লাসে উঠে গেছো, তোমার চিন্তা ভাবনাটাকেও কিন্তু সেখানে তোমাকে বলতে হবে। তুমি যেটা চিন্তা করছো সেটাও কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে। এরকম না যে স্যার যেটা বলছে সেটাই ঠিক, একদমই না। অঙ্ক অনেক পদ্ধতিতে হয়, এটা জেনে রাখবে। এই গতানুগতিক জিনিসপত্রকে দূরে সরিয়ে দাও যে স্যার যেটা করেছে সেটাই একমাত্র ঠিক পদ্ধতি। না, আমি যেটা করেছি সেটাও ঠিক হতে পারে এবং স্যারের থেকে বেটার হতে পারে। আমার অ্যাপ্রোচটা স্যারকে শোনাবো, অবশ্যই শোনাবে। তো সেরকম বিভিন্ন জনের মতামত আছে যে সেট থিওরি এসেই। তো এরকম একটা মতামত যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, সেট থিওরিটা কেন আবিষ্কার হলো। তার আগে সেট থিওরি কবে আবিষ্কার হয়েছে জানো? আজ থেকে প্রায় 156 বছর আগে 1870 সালে প্রথম সেট থিওরি আবিষ্কার হয়েছে। যদিও এগুলো সিলেবাসে নেই, বলতে পারো স্যার সিলেবাসে নেই, পড়াবেন না। তাহলে বিশ্বাস করো আমার ক্লাস করে লাভ নেই, তাহলে ভালোবাসাটাই জাগবেন। আমি সব পড়াবো সিলেবাসের জিনিস, কিন্তু তার আগে একটু কেন ঢুকছি সিলেবাসে সেটা একটু বলে দিই, তাহলে বেশ ভালো লাগবে ক্লাস করতে। তো এই 1870 সালে একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। যারা খুব হাই লেভেলে পড়াশোনা করে বা হায়ার স্টাডি করেছে তারা এই ম্যাথমেটিশিয়ানের নাম জানে। তোমরা হয়তো অনেক সময় জানবে না, কিন্তু আস্তে আস্তে যখন উঁচু ক্লাসে যাবে তখন জানবে। ইনি 1870 সালে কি করেছেন? সেট তত্ত্ব বা সেট থিওরি, ঠিক আছে, এই সেট থিওরিটা ইনি কি করেছেন? ইনি আবিষ্কার করেছেন, ইনভেন্ট করেছেন। বোঝা গেছে? ইনি জাস্ট বলে রাখলাম ইনফরমেশনের জন্য, এই নিয়ে সিলেবাসে কিছু নেই, এটা থেকে কোশ্চেনও আসে না। এবার এই সেট থিওরিটা আবিষ্কার যে করেছেন ভালো কথা, কিন্তু আবিষ্কার হলো কেন, মানে হঠাৎ করে কি দরকার পড়লো সেট থিওরি আবিষ্কার করার? অনেক রকম মতামত আছে, অনেক অনেক কথা বলে, তবে নর্মাল যেটা সিম্পল ভাবে আমি তোমাদের বলে দিই। ধরো একটা ক্লাসে তুমি গেলে, সেখানে অনেক স্টুডেন্ট আছে, সেখানে বললে যে ওদেরকে নিয়ে একটা দল তৈরি করবো, গ্রুপ, গ্রুপ বলছে গ্রুপিং করা, মানে ওদেরকে নিয়ে একটা, হ্যাঁ, একটা কালেকশন, একটা সংগ্রহ, একটা গ্রুপ।
ওই যে সংগ্রহটা, যে তোরা এখানে থাকবি, তোরা ওই জায়গাতে থাকবি, বা আমি হয়তো আমার কাছে একটা 5টা পেন আছে, সেই 5টা পেনকে আমি একটা ব্যাগে ভরে বা একটা প্লাস্টিকে ভরে আমার পকেটে রেখে দিলাম, একটা সংগ্রহ করলাম। এই যে সংগ্রহ বা ইংরেজিতে যেটা বলে কালেকশন, এই কালেকশন করার জন্যই, কোনো কিছুকে আলাদা আলাদা গ্রুপিং করার জন্য, পৃথক, মানে এটা একটা দল, এটা একটা দল, এই সমস্ত করার জন্যই কি করে এই সেট তত্ত্ব বা সেট থিওরির আবিষ্কার হয়েছে। এবার সেট তত্ত্ব বা সেট থিওরি আবিষ্কার হলেও সেট থিওরি বিষয়টা বা ডেফিনেশনটাতে আমি যাওয়ার আগে আমি একটু কিছু এক্সাম্পল দেবো, কারণ এই এক্সাম্পলগুলো জানা খুব দরকার। কারণ হঠাৎ করে ডেফিনেশনে চলে গেলাম আর কয়েকটা এক্সাম্পল পড়ে দিলাম, সেটা শেখার স্টাইল না। শিখতে গেলে আগে কতগুলো বেসিক জিনিস শিখতে হবে। যেমন ধরো আমি তোমাদের বললাম যে সেট অফ স্টুডেন্টস, ইংরেজিতে লিখছি, অসুবিধা হওয়ার কথা নয়, মানে ছাত্রদের একটা সেট। সেট জিনিসটা কি, খুব প্রাথমিক বা প্রাইমারিতে যেটা আমি বলতে চাইছি, সেট মানে আর কিছুই না, সেট মানে হচ্ছে একটা সংগ্রহ, কিছুজন আছে। এবার কারা আছে, কিরকম আছে সেটাও বলছি, ডেফিনেশনে আমি যাইনি, তার আগেই আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাইছি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবে, তারপর ডেফিনেশনটা সহজ মনে হবে। কারণ হঠাৎ করে ডেফিনেশনে গেলে অনেক সময় মাথা গুলিয়ে যায়, যে কি বলছে না বলছে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, তা না। সেট অফ স্টুডেন্ট মানে কিছু স্টুডেন্ট আছে, তার মধ্যে মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, বয়েজ, গার্লস যা ইচ্ছা থাকতে পারে, তাদেরকে নিয়ে আমি একটা সংগ্রহ করলে একটা সেট বললাম। এবার ধরো আমি বললাম যে তাদের মধ্যে কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে। এবার কোশ্চিনটা হচ্ছে, আমি দুটো উদাহরণ দিলাম, একটা হচ্ছে স্টুডেন্টের সেট, আর একটা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সেট। জানো এই দুটোর মধ্যে দুটো সেট না। যদি বলো স্যার এখানে তো সেট লিখেছেন, লিখেছি, ইচ্ছা করে লিখেছি যাতে করে তোমরা ধরতে পারো এইটা সেট হলো, এটা সেট না, দ্বিতীয়টা সেট না। যদি বলো কেন স্যার, ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে নিয়ে একটা সংগ্রহ তৈরি করবো। আরে বাবা, কে ব্রিলিয়ান্ট তুমি কি করে বুঝবে? সবই আপেক্ষিক। কে ব্রিলিয়ান্ট কি করে বুঝবে? ধরো বললাম যে এ সেট অফ বিউটিফুল স্টুডেন্টস, কে বিউটিফুল কি করে বুঝবে? আমার কাছে ও দেখতে সুন্দর, ও ভালো লাগে, ও বিউটিফুল, তোমার কাছে নাও লাগতে পারে। আমার কাছে ও ব্রিলিয়ান্ট, তোমার কাছে নাও লাগতে পারে। তাহলে এই জিনিসগুলো যেগুলো পরিমাপ করা যায় না, যেদেরকে মাপা যায় না, যাদেরকে ডিফাইন করা যায় না, যাদের কোনো সংজ্ঞা নেই, যে ব্রিলিয়ান্সির সংজ্ঞা, কে ব্রিলিয়ান্ট কি করে বুঝবো? আমার মনে হতে পারে আমি খুব ভালো পড়াশোনা, আমি ব্রিলিয়ান্ট, অন্যজনের মনে হতে পারে না এ তো ব্রিলিয়ান্ট, এর থেকে আমি ব্রিলিয়ান্ট, হয় না। তাহলে সেটের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, সবাই সেট হতে পারে না, সবাইকে নিয়ে তুমি সংগ্রহ করে দিলে ও হবে না। ধরো আমি বললাম এ সেট অফ ডগস, তার মানে কি, কিছু কুকুর নিয়ে একটা সেট তৈরি করলাম, সেট মানে একটা সংগ্রহ। এ সেট অফ ব্ল্যাক ডগস, কিছু কালো কুকুর আছে, এই কালো কুকুরগুলো নিয়ে আমি কি করলাম, একটা সেট তৈরি করলাম। আর বললাম এ সেট অফ ম্যাড ডগ, ম্যাড মানে হচ্ছে পাগল। এবার কে পাগল কি করে বুঝবে? হ্যাঁ, প্রত্যেকটা কুকুরের সামনে সামনে যাবো নাকি, কামড়া, তুই কামড়ালে পাগল, না কামড়া এমনি কামড়ে দিবে, পাগল না হলেও কামড়ে দিবে, কুকুর দেবে খাচ করে কামড়ে দেয় সবসময়। যাই হোক, যারা কুকুর প্রেমী তারা আবার খারাপ ভেবো না আমাকে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই তিনটের মধ্যে কি তিনটে সেট না, এটা সেট। কালো কুকুর, কালোগুলোকে তুমি পৃথক করতে পারলে, রং দিয়ে তুমি পৃথক করে দিলে, হ্যাঁ যে এরা কালো, এরা কালো না, তাহলে এরা সেট। কিন্তু তুমি ম্যাট কি করে বুঝবে কে পাগল কে পাগল না? তার ফলে এটা সেট হবে না। তাহলে কোশ্চিনটা হচ্ছে যে স্যার কিছু জনের সংগ্রহ বা কালেকশন নিলে তো তাহলে সেট হচ্ছে না, না হচ্ছে না। তাহলে সেটের ডেফিনেশনটা একটু বলুন না, যে সেটটা তাহলে কি, কারা তাহলে সেট হবে? সেট হতে গেলে যে কালেকশনটা নেবে না, এই কালেকশনটাকে অবশ্যই একটা মাপতে পারবো। যে কালো কুকুর সমজাতীয়, যেটাকে মাপা যায়, বা আরো ভালোবাসায় বলতে গেলে যেটাকে তোমার সংজ্ঞা দিতে পারো, যেটা ডিফাইন করা যায়, বা যেটা সুসংজ্ঞাত, ইংরেজিতে বলা হয় যেটাকে ওয়েল ডিফাইন্ড। যেমন ম্যাড ডগ, ম্যাডের কোনো সুসংজ্ঞা নেই। ম্যাড মানে আমি, অনেকে আমাকে পাগল বলে, অনেকে বলে এই লোকটা সত্যি পাগল, স্যারটা সারাদিন পড়াশোনা করাচ্ছে, উল্টোপাল্টা জিনিস বলছে, পাগল। তার মানে কি সত্যি পাগল? আবার হয়তো আমি অন্যজনকে বলছি দেখ এই লোকটা খালি ঘুরে বেড়াচ্ছে, পাগল। তাহলে এর কোনো ডেফিনেশন নেই পাগলের। বা এই যে ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্সের কোনো ডেফিনেশন নেই। তোমার মনে হতে পারে তুমি ব্রিলিয়ান্ট, আমার মনে হতে পারে তুমি ব্রিলিয়ান্ট না। তার ফলে এই জিনিসগুলো ওয়েল ডিফাইন না, তার ফলে এরা কিন্তু সেটের আন্ডারে পড়বে না। তাহলে সেটের ডেফিনেশনটা যদি চলে যাই, দেখো, আচ্ছা আমি কিন্তু বাংলাতেই বলবো, ইংরেজিতে বলবো না। মানে ইংরেজিতে বলবো না সেটা না, কথাবার্তা ইংরেজিতে সবকিছু বলবো না, কারণ আমরা বাংলাতেই অভ্যস্ত। কারণ হঠাৎ করে ইংলিশে শুনতে গেলে তখন আরো কেটে যাবে। কিন্তু টার্মগুলো কিন্তু ইংলিশে জানতে হবে, বারবার করে বলছি, কারণ টার্ম ইংলিশে না জানলে খুব মুশকিল। ইভেন মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমরা জানো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বাংলা টার্মের ক্ষেত্রে ইংলিশ মানে বাংলা যে টার্ম তার থেকেও ইংলিশ টার্মগুলো বেশি প্রয়োজনীয়। কারণ তুমি যখনই যে কোনো এক্সামে যাবে, বা তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে অন্যান্য জায়গায়, তখন দেখবে তোমার ইংলিশ টার্মগুলো খুব লাগে। ওখানে তোমার হিন্দি আছে, হিন্দি দরকার নেই, তুমি ইংলিশ শিখলেই পেরে যাবে। তার ফলে ইংলিশ টার্মগুলো কিন্তু আমি প্রথম থেকেই বলবো যে খুব ভালো করে জানতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখো,
সেটের সংজ্ঞাটা কি দিয়েছে, ঠিক আছে? সেটের সংজ্ঞা হচ্ছে কিছুই না, আমি যা যা বললাম এতক্ষণ ধরে যে বকবক করলাম সেই বকবকটাকেই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কি বলেছে? সেট হচ্ছে কিছু বস্তু, বস্তু মানে কিছু অবজেক্ট, কিছু অবজেক্ট, এলিমেন্ট, এলিমেন্ট বা বস্তু, তাদের কি, তাদের সংকলন মানে কালেকশন। বললাম না যে সেট মানে হচ্ছে কিছু বস্তু তার কালেকশন, কিন্তু সেই কালেকশন বা সমষ্টিও বলতে পারো, কিন্তু সেই কালেকশনটাকে কি কি হতে হবে? সুসংজ্ঞাত। বুঝলাম? ওই যে তুমি বললে এ সেট অফ ম্যাড ম্যান, ম্যাড ডগস হবে না, এ সেট অফ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস হবে না। ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত মানে যাকে পরিমাপ করা যায়, যার একটা সংজ্ঞা আছে। বুঝতে পেরেছো কি ধরনের? যেমন এইটা পরিমাপ করা যায়। কি পরিমাপ করা যায়? যে না, একটা সেট অফ স্টুডেন্টস, স্টুডেন্টস মানে যারা পড়াশোনা করছে বা ওই ক্লাসে আছে তারা স্টুডেন্টস, যারা পড়াশোনা করছে না তারা স্টুডেন্টস না। পরিষ্কার, এর সংজ্ঞা আছে, একদম ডেফিনেশন। কুকুর, যারা কুকুর তাদেরকে নিয়ে একটা সেট, বা যারা কালো কুকুর তাদেরকে নিয়ে সেট। কিন্তু এটা সেট হবে না, কারণ এটা ওয়েল ডিফাইন্ড না। এটা কি? এটা সুসংজ্ঞাত না, সুসংগত নয় এটা, এই কারণে না। এটাও ওয়েল ডিফাইন্ড নয়। বোঝা গেছে? দুটোই লিখছি, ইংলিশেও লিখে দিচ্ছি, বাংলাতেও লিখে দিচ্ছি, সুবিধা হবে তোমাদের। তাহলে কি হতে হবে সবার আগে? ওয়েল ডিফাইন্ড হতে হবে। দ্বিতীয়ত কি হতে হবে? ডিফারেন্ট, এলিমেন্ট গুলো আলাদা। মানে তুমি একই কুকুরকে দুবার করে গুনবে হবে না, একই স্টুডেন্টকে দুবার করে গুনবে হবে না। তাহলে যারা থাকবে, যে অবজেক্ট গুলো, যে বস্তুগুলো থাকবে, যাদের নিয়ে তুমি একটা সংকলন বা যাদের কালেকশন বা যাদের সমষ্টি নিচ্ছ, তাদেরকে অবশ্যই ভিন্ন হতে হবে, ডিফারেন্ট হতে হবে। আর কি হতে হবে? আর তাদের অর্ডার, এটাও বলে যে অর্ডারটা ইন্ডিপেন্ডেন্ট। অর্ডার মানে কি জানো? অর্ডার মানে হচ্ছে ধর কে প্রথমে কে শেষে, ওর কোনো মানে নেই। ধরো এ ওখান থেকে 1 নম্বরে একে বসিয়ে দিলে, আবার 2 নম্বরে ওকে, মানে যা ইচ্ছে বসতে পারো। অর্ডার মানে কি? ধরো আমি অনেক সময় বলতে পারি আচ্ছা তোমরা এই অর্ডারে বসো 1 2 3 4 5 করে। এবার মনে হতে পারে না তোমরা 1 2 3 4 5 করে বসবে না, তোমার উল্টো পাল্টা করে দিলাম। তার মানে অর্ডার যা ইচ্ছে হতে পারে। তো এই তিনটে জিনিস যদি হয় তাহলেই সেটাকে সেট বলি। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড। এই ওয়েল ডিফাইন্ডটা খুব দরকার। এই যে সুসংজ্ঞাত, বুঝতে পারলে কোনটা সুসংজ্ঞাত বললাম? ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে। কালেকশন, কালেকশনটা খুব দরকার, মানে একটা সংগ্রহ, একটা সমষ্টি অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, মানে আলাদা আলাদা এলিমেন্ট, বস্তু, এক এলিমেন্ট হবে না। অফ ইন্ডিপেন্ডেন্ট অর্ডার, এটাও বলতে পারো, মানে অর্ডারটা যা ইচ্ছে হতে পারে। কথা বোঝা গেল? মানে কে আগে বসবে কে পরে বসবে তার কোনো মানে নেই, যে ইচ্ছা যে কোনো পজিশনে বসতে পারে। এই হচ্ছে সেট। এবার যদি বলো স্যার সেটের কিছু আরো উদাহরণ দিন না, বেশি কিছু তো উদাহরণ দিলেন না। প্রচুর উদাহরণ আছে। যেমন ধরো একটা সেটকে লেখা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, সেই ক্যাপিটালে তুমি এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো, তোমার ইচ্ছা, ক্যাপিটাল। তো ধরো আমি কিছু সংখ্যা নিলাম 1 2 3, এটা জানো তাহলে কি? এটা হচ্ছে সংখ্যার সেট। এটা হচ্ছে কিছু সংখ্যার সেট। তাহলে এই সেটে কজন আছে বা কটা নাম্বার আছে, এটা তাহলে নাম্বারের সেট। এই সেটে কারা নাম্বার আছে? এই সেটে 1 2 3, তিনটে নাম্বার আছে। এরা কি ভিন্ন? হ্যাঁ ভিন্ন। 1 আলাদা, 2 আলাদা, 3 আলাদা। এটা একটা কালেকশন। এটা কি ওয়েল ডিফাইন্ড? হ্যাঁ, সবাই নাম্বার। ওয়েল ডিফাইন্ড মানে সংজ্ঞাত, সবাই নাম্বার, 1 2 3 সবাই নাম্বার। নাম্বারের বাইরে তো অন্য কিছু নেই, যে না আমি গরু মহিষকে নিয়ে ঢুকিয়ে দিলাম না, এটা নাম্বারের সেট, নাম্বারই আছে। হ্যাঁ, এবার নাম্বারের সেটের জায়গায় তুমি একটা বস্তু বসিয়ে দিলে, যেটা পেন, তাহলে কি ওটা ওয়েল ডিফাইন্ড হবে? হবে না, কারণ এখানে কিছু নাম্বার আছে, এখানে কিছু পেন আছে। তাহলে কি করে ওটা একটা পেনের সেট বা নাম্বারের সেট হবে? তাই না? দুটো আলাদা আলাদা জিনিস হবে না। তো এটা হচ্ছে ভিন্ন এলিমেন্ট, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, নাম্বার আছে, এবং এটা হচ্ছে একটা কালেকশন। এবং এই অর্ডারটাকে তুমি যদি মনে করো যে 1 2 3 এর জায়গায় স্যার 2 কে আগে বসাবো, তারপরে 1, তারপরে 3, তাহলে কি আমি ভুল লিখছি? একদমই না, সব ঠিক। ইভেন 2 কেন, তুমি যদি মনে করো স্যার আমি 3 কে আগে বসাবো, তারপরে 1, তারপরে 2, এটাকে চেঞ্জ করা যায়। এই জন্য পারমুটেশন কম্বিনেশন যখন শেখাবো, এটা একটা আছে বিন্যাস সমবায়, সেখানে বুঝতে পারবে যে এটাকে অনেক রকম ভাবে চেঞ্জ করা যায়। করকম ভাবে এখন বলছি না। ওকে, তাহলে এগুলো সব সেট। তাহলে এটা হচ্ছে সেট অফ নাম্বার। কথাটা বোঝা গেছে? এটা তাহলে সেট অফ নাম্বার। দেখো, ওকে, একজন লিখেছে ব্যাচ প্রাইসটা বলবেন। ব্যাচ প্রাইস 0, একদম প্রথম ডিজিট। ব্যাচের প্রাইস একদম সব থেকে ছোট সংখ্যা, অথচ নেগেটিভ না, 0। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাচের প্রাইস। ঠিক আছে, ব্যাচে জয়েন করতে গেলে এই যে ক্লাসটা আছে, এই ক্লাসের ডেসক্রিপশনে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে জয়েন করে যাবে, আমি ক্লাসে জয়েন করে দিব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং ওই গ্রুপে থাকলে প্রত্যেকটা ক্লাস লাইভ প্লাস রেকর্ডেড সবকিছু পাবে। লাইভ ক্লাসও পাবে, লাইভ ক্লাসে রেকর্ডেড পাবে। আমার নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপ তোমাদের ডাউনলোড করে দেবো, সেখানে সবকিছু পাবে বিনামূল্যে। ওকে, তার মানে ক্লাসের কোয়ালিটি কমে যাবে না,
যে স্যার বিনামূল্যে পড়াচ্ছেন মনে হয় ক্লাসের কোয়ালিটি কমে যাবে, একদমই না। আমি একদমই খেটে এবং যেমনভাবে তোমাদের পড়াবো তৈরি করে দেবো, তোমরা যদি আমার সাথে থাকো দেখবে অনেক বেটার রেজাল্ট করছো, শুধুমাত্র 11-12 জন্য না, অনেক কম্পিটিটিভ এক্সামেও, এবং অনেক বড় বড় এক্সাম ক্র্যাক করতে পারবে। যাই হোক, তাহলে এরকম কি বললাম, তাহলে সংখ্যার সেট হতে পারে। আবার এরকম হতে পারে যে কিছু হয়তো অ্যালফাবেটের সেট। এটা কিসের সেট? এ বি সি, কিছু অ্যালফাবেট এ বি সি, তাই না? এগুলোর সেট হতে পারে। সেট অফ লেটার্স, অ্যালফাবেট, সবাই অ্যালফাবেট। হ্যাঁ, এবার এখানে যদি হট করে একটা নাম্বার দিয়ে দিতাম, না তাহলে হতো না, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড না, কারণ এর মধ্যে সবই স্যার অ্যালফাবেট আছে এবিসি, হট করে একটা টাইমটা 1কে ঢুকিয়ে দিলেন, মানে এটা কি তাহলে সুসংগত হলো না? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যেটা হবে সেটা সুসংগত, মানে এক জাতীয়, উল্টো পাল্টা করলে হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এরকম সেটের আরো উদাহরণ দেখবো। ডেফিনেশনটা কি বোঝা গেছে? ক্লিয়ার? দেখো, ডেফিনেশনটা যদি বুঝতে না পারো আরেকবার বলবে, কিন্তু আশা করছি যে আমি যেভাবে বললাম ডেফিনেশন তোমরা বুঝে গেছো। নেক্সট, এবার সেটের আরো অনেক কিছু জানার আছে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে সসীম এবং অসীম সেট, যেটা ইংলিশটা বলে ফাইনাইট এবং ইনফাইনাইট সেট। খুব ভালো করে বুঝে নাও, যারা জানো অনেকে তারা। ফাইনাইট মানে কিছুটা, যেটা সসীম, আমি বলবো না যেটাকে গুনতে পারি, সেটা না, গোনাটা অনেক অন্য জিনিস, ওটা একটা কাউন্টেবল বলে বিষয় থাকে, ওটা অনেকে ভুলভাল বলে দেয়, ভুলভাল শিখবো না, যা শিখবো সলিড। সসীম মানে যার শেষ আর শুরু আছে, বা শুরু আর শেষ আছে, যে 10 জন বা 10টা, তাহলে ধরো একটা সেট অফ 10টা এলিমেন্ট, 10টা এলিমেন্ট, তাহলে সসীম ফাইনাইট সেট। আর একটা সেটে তুমি শেষ করতে পারছো না, মানে তোমার লাস্ট কি তুমি বুঝতে পারছো না, তাহলে অসীম, যেটাকে আমরা বলি ইনফাইনাইট সেট। তাহলে সেট দু প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, বাংলাতে এখানে লেখা আছে, আমি ইংলিশেও লিখিয়ে দিচ্ছি, তার ফলে যারা যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে আছো তারাও কম বেশি সিলেবাস কিন্তু একই, এবং তাদেরও কিন্তু সুবিধা হবে। তার ফলে শুধু যে বাংলা মিডিয়ামের বোর্ডেরই পক্ষে এটা সুবিধা সেটা না, আমি দুটো ভাষাতেই, দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাদের পড়াচ্ছি। নোটটা বাংলাতে করছি, কিন্তু লেখার সময় আমি বাংলা ইংরেজি দুটোই করব। তাহলে সেট ক প্রকার? দু প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। যদি বলো স্যার একটু উদাহরণ দিন। সসীম সেট, ধরো একটা সেট দিলাম ক্যাপিটাল এ, সসীম মানে যেখানে ধরো 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে। আর অসীম সেট ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার মানে বুঝতে পেরেছো, স্বাভাবিক সংখ্যা। এই সমস্ত সংখ্যা জিনিসপত্র তো তোমাদের জানা আছে। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা কারা হয় বলো? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 2 3, শেষ কি? শেষ জানি না, তাহলে অসীম। যদি বলো স্যার আরো কিছু অসীম সেটের উদাহরণ দিন, কিছু ইম্পর্টেন্ট সেটের উদাহরণ দিচ্ছি, সেট থিওরিতে খুব কাজে লাগে, এটা এন। এবার যদি বলো স্যার এনটা কি ভুল করে আপনি একটা দাগ দিচ্ছেন? না, এন মানে অনেক কিছু হতে পারে, এন মানে অনেক কিছু হতে পারে, কিন্তু এই এন মানে হচ্ছে যেখানে একটা এক্সট্রা দাগ দেবো সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, এই জন্য একটা এক্সট্রা বাড়তি দাগ। অনেক বইতে কি দাগের বদলে, অনেক বইতে দাগের বদলে মোটা বোল্ড করে লেখে, তো আমি এখানে বোল্ড করে লিখবো, তো সময় লাগবে না? সময় লাগছে, চলবে না। তার বদলে কি করেছে, আমরা চালাকি করে একটা শর্টকাট পদ্ধতি, একটা ডানটি বাড়িয়ে দিয়েছি এক্সট্রা, যা হয়ে গেল, ওটা মানেই ন্যাচারাল নাম্বার। তাহলে এটাকে কি বলা হয়? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। বাংলায় ইংরেজি বেশি লাগবে। যারা যারা মাধ্যমিক অবধি বাংলা পড়ে এসছো ভাবছো যে বাবা এবার তো ইংরেজি কি করব, আরে বোকা, ইংরেজি ওর সহজ যাওয়া, ইংরেজি সহজ। আমরা সব বাঙালিরা কি করে শিখলাম? এভাবেই শিখলাম। আমরা অঙ্কতে এখন কি করে লিখছি? তুমি কি ভাবছো যে আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি? একদমই না, ও তো সব বাংলাই। আমরা স্বাভাবিক সংখ্যার সেট, তোমরাও শিখে যাবে। এরকম আমার স্টুডেন্টরা যারা আছে গ্রাম থেকে এসছে, অনেকে থাকে, স্যার আমি ইংরেজিতে লিখতে পারি না স্যার, লিখতে গেলেই ভুল হয়ে যায়, অ্যালফাবেট লিখতে গেলেই ভাওয়েল কি স্যার জানি না। এখন দুর্ধর্ষ ইংলিশ লিখছে, ইংলিশের লেকচারার পড়াচ্ছে কলেজে, আমার থেকে ভালো ইংলিশ বলছে। স্বাভাবিক সংখ্যার সেট, আচ্ছা কারা থাকে এটা জানতে হবে। 1 2 3 4 5 ডট ডট করে চলবে, এটা হচ্ছে ইনফাইনাইট সেট, অসীম। আরেকটা সেট আছে, কেউ জানো এটা কি? দ্য সেট অফ ইন্টিজার্স, ইংরেজিতে বলা হয়, বাংলাতে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ, যদিও অখণ্ড, মাঝখানে একটা অখণ্ড সংখ্যা আছে, আর দিচ্ছি না এটা, অত উদাহরণ পরে, তাহলে বেশি সময় লেগে যাবে। আচ্ছা, ইন্টিজার মানে কি জানো? ইন্টিজার মানে শূন্য অ্যাড হলো, শূন্যকে আবিষ্কার করেছে আমাদের আর্যভট্ট।
আর তারপর +-1 +-2 +-3 ডট ডট করে চলছে। এটা হচ্ছে ইন্টিজার। তার মানে স্বাভাবিক সংখ্যাতে 1 2 3 4 5 6 চলছিল, পূর্ণ সংখ্যাতে 0 অ্যাড হলো, প্লাস মাইনাসগুলো সব অ্যাড হলো। বোঝা গেছে? তারপরে আরেকটা সেট আছে কিউ, জানো কেউ? এগুলো সব চিহ্ন, এই চিহ্নগুলো জেনে রাখো, পরবর্তীকালে সুবিধা হবে। দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস, মানে বাংলাতে যেটা বলছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট, বুঝা গেছে? এটা হচ্ছে তারা মূলত সংখ্যা যাদেরকে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায় বলো? পি বাই কিউ বা এ বাই বি লিখতে পারো, যেখানে যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা, যদিও আরো ভালো করে বলা যায় যে পি পূর্ণ, কিউ ন্যাচারাল স্বাভাবিক, তাও আমি এখানে বলে দিলাম। এবং মনে রাখবে কিউ যেটা নিচে সেটা কোনদিন 0 হবে না। বোঝা গেছে? তাহলে পি বাই কিউ যদি বলে স্যার উদাহরণ দিন না, 1 এর 2 মূলত সংখ্যা, 2 এর 3 মূলত সংখ্যা, জানো তো? এইগুলো হচ্ছে মূলদ। আর কিছু নাম্বার আছে যেটাকে বলে বাস্তব সংখ্যা। দ্য সেট অফ অল, বলো কেউ, রিয়াল নাম্বারস, মানে বাস্তব সংখ্যার সেট। যদি বলো স্যার বাস্তব সংখ্যা কারা, এগুলো সব 9 10-এ আছে কিন্তু, হ্যাঁ এগুলো সব 9-এর সিলেবাসে। বাস্তব সংখ্যা মানে যেখানে রেশনাল ইররেশনাল, ইররেশনাল মানে মূলদ আর অমূলদ থাকবে, মানে মূলদ প্লাস অমূলদ, মূলদ আর অমূলদ। অমূলদ কারা? অমূলদ হচ্ছে √2 √3, ই পড়েছো, ই পাই, এগুলো সব হচ্ছে অমূলদ। আর মূলদ হচ্ছে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়, 1 এর 2 2 এর 3 ভগ্নাংশ টাইপের যারা, তারাও হয়, প্লাস এরাও হয়। মানে এই পূর্ণ সংখ্যা মূলদ হয়, পূর্ণ সংখ্যা মূলদ হয়, মানে 1 কে লেখা যায় 1/1, 2 কে লেখা যায় 2/1, তাহলে এরাও সব মূলদ। মানে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো মূলদ হবে। তো এই কিছু কিছু সেট আছে, এবং প্রত্যেকে এরা সব কিসের সেট? এরা সব ইনফাইনাইট, সব অসীম, এরা সব অসীম সেট। তাহলে প্রচুর অসীম সেটের উদাহরণ দিলাম। এছাড়া কি সেট নেই? কমপ্লেক্স নাম্বারের সেট আছে, আরো অনেকে আছে, যাই হোক ওগুলো পরে আসছে। তাহলে সেট মোটামুটি দু প্রকার, একটা হচ্ছে অসীম ফাইনাইট, একটা হচ্ছে অসীম। এবার এটা জোকস দিই নাকি? এটা জোকস না বললে ভালো লাগছে না। তো এইবার ধরো একটা টিচার বলছে যে একটা এক্সাম্পল অফ ইনফাইনাইট সেট। স্টুডেন্ট বলছে স্যার আমার প্রবলেম, জীবনে আমাদের যত প্রবলেম আছে এটা ইনফাইনাইট। সত্যি তো, লাইফে প্রবলেম ইনফাইনাইট, ফাইনাইট নেই। প্রবলেম অসীম, মানুষের কত রকমের প্রবলেম, এটা হচ্ছে না, ওটা হচ্ছে, এই পারছি না, ওই পারছি না, চাকরি পাচ্ছি না, স্কুলে ভালো রেজাল্ট করতে পারছি না, এখানে হচ্ছে না, স্কুলে যেতে দেরি হচ্ছে, খেতে ইচ্ছা করছে না, পেট খারাপ, এই সেই, মন খারাপ। তাহলে টিচার যদি কাউকে জিজ্ঞেস করে, যদি আবার এগুলো স্কুলে বলো না, যে সে একটা ইনফাইনাইট সেটের উদাহরণ দাও, তো কি বলবে? মাই প্রবলেমস। আর যদি একটা ফাইনাইট সেট, মাই মার্কস, আমার নাম্বার ফাইনাইট, মানে আমার কম বলছি না, নাম্বার 100-তে 100 হলো সেটা ফাইনাইট। তুমি ধরো 100-তে 100 পেলে, তাও তুমি ফাইনাইট। তাহলে এই হচ্ছে একটা ফাইনাইট রিয়াল লাইফে। অনেকে বলে না স্যার রিয়াল লাইফে উদাহরণ দিন না, সেট থিওরিতে রিয়াল লাইফে কি আছে? ও তো স্যার ভাষা ভাষা অঙ্কের ভাষা ভালো লাগে না, এটা রিয়াল লাইফে দিন। ইনফাইনাইট সেট কি? আমাদের প্রবলেম ইনফাইনাইট, আর আমাদের মার্কস ফাইনাইট। বোঝা গেল? যাই হোক, এগুলো সব মজার মজার জিনিস, একটু বলবো। আচ্ছা নেক্সট, একপদী সেট বা সিঙ্গেলটন সেট। কি বললাম? একপদী বা সিঙ্গেলটন সেট। একপদী মানে একটাই পদ বা একটাই টার্ম থাকবে। একপদী মানে হচ্ছে একটাই পদ বা একটাই টার্ম থাকবে। ধরো কোনো একটা সেটে একটাই টার্ম, ধরো এই যে এ একটা সেট শুধু 4 আছে, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলবো একপদী। যেই সেটটা হচ্ছে 4 আছে সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে একপদী, মানে সিঙ্গেলটন, যেটাকে আমরা বলি একপদী সেট। কথা বোঝা গেছে? আচ্ছা, এইবার মানে একটা সেটের, হ্যাঁ, একটা লেখার স্টাইল আছে, আমি একটু বলে দিই, তারপরে আবার আসছি। একটা সেটকে লেখার সময়, রাইটিং এর সময় দু রকম ভাবে লেখা যায়। একটা হচ্ছে রোস্টার ফর্ম, ঠিক আছে, এটা জেনে রাখাটা ভালো, কারণ ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এটা জানতে হয়। একটা হচ্ছে তোমাদের রোস্টার ফর্মে, হ্যাঁ, রোস্টার ফর্ম। সেটকে দুভাবে লেখা যায়। তোমার এবার তুমি যদি বলো স্যার আমি কোনভাবে লিখবো, তোমার যেটা ইচ্ছা, তুমি নিজেই বুঝতে পারবে যে কোনভাবে লিখলে সুবিধা হবে। অনেক সময় কি হয়, কিছু কিছু জিনিস বুঝতে গেলে আমরা সেটাকে একটু এলাবোরেট করে লিখি।
একটু বাড়িয়ে চড়িয়ে লিখি, তাহলে আমাদের নিজেদের সুবিধা হয়। আবার অনেক কিছু কি যেটা বুঝে গেছি সেটাকে আমরা অনেক সময় আবার খুব শর্টকাটে লিখি। রোস্টার ফর্মটা হচ্ছে শর্টকাট, বুঝতে পেরেছো? এটা অঙ্কের ভাষা, শর্টকাট। আর এই যে ফর্মটা, এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি যে মানে বিল্ডার, সেট বিল্ডার ফর্ম। হ্যাঁ, সেট বিল্ডার ফর্ম, সেট ভিত্তিক যেটাকে বলে, হ্যাঁ সেট ভিত্তিক ফর্ম, অনেক সময় ধর্মভিত্তিক অনেক কিছু বলে। এই ফর্মটা কি, সেটা হচ্ছে একটু ইংরেজিতে লেখা। কিসে লেখা? একটু ইংরেজিতে লেখা, একটু ইংরেজিতে। যে একটা জিনিসকে একটু ভাষায় লিখলাম, একটা হচ্ছে ম্যাথমেটিক্সে শর্টকাট, আর একটা হচ্ছে ইংরেজিতে। এবার দুটোই কিন্তু দরকার, একই জিনিসকে দুরকম ভাবে লিখবো। কখনো যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, ধরে আমি একটা সেটকে লিখছি 4, তার মানে এই সেটে কি আছে? সেটটা সিঙ্গেলটন সেট, একটাই একপদী সেট, এই যে 4। এবার দেখো এই একপদী সেটটাকে দেখো, এটাকে আরেকভাবে লেখার চেষ্টা করলো। কি লেখার চেষ্টা করলো? বা আরেকটা সেট দিল, আরেকটা সেট হচ্ছে বি। বি সেটটা ভালো করে দেখো, আচ্ছা এইটা হচ্ছে তাহলে কোন ফর্ম? এইটা হচ্ছে রোস্টার ফর্ম, এটা কিন্তু রোস্টার ফর্ম, শুধু 4 লিখে দিল। আর এইটা হচ্ছে সেট বিল্ডিং ফর্ম। যদি বলো স্যার এইটার ওইটার মধ্যে কি পার্থক্য, দেখো তো এই সেট বিল্ডিং ফর্মটা কি? সেট বিল্ডিং ফর্ম বলছে যে বি হচ্ছে কারা আছে, বিতে সেই এক্স গুলো আছে। আচ্ছা এটাকে বলা হয় যাতে করে, ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট, বাংলাতে বলা হয় যাতে করে। আবার বলে দিও না স্যার দুটো ফুটকি বা দুটো কলম ও কোলন, ওরকম বলো না, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আছে। এমনি এটা কোলন, নর্মালি কোলন, কিন্তু আমরা ম্যাথমেটিক্সে যারা পড়াশোনা করি তারা এটাকে বলি যাতে করে বা সাজ দ্যাট। তাহলে কি বললাম? বি তে কারা আছে, সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটে দিতে হয়, মনে রাখবো সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা কি বলেছে? বলছে বি তে কারা আছে সেই এক্স গুলো, সেই এক্স গুলো মানে এক্স মানে কিন্তু সেটের এলিমেন্ট, এটা সবাই জানো যে এক্স মানে হচ্ছে আমরা সবসময় একটা এলিমেন্ট বা বস্তু বোঝাই। যেই এক্স গুলো হচ্ছে একটি, কোন এক্স গুলো আছে এই সেটে, যারা একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে হচ্ছে 0 থেকে শুরু হয়, এবং 2 আর 4-এর মধ্যে, কেউ বলতে পারবে 2 আর 4-এর মধ্যে একটা অখণ্ড সংখ্যা কি? অখণ্ড কিন্তু, ভগ্নাংশ টগ্নাংশ না। 2 আর 4-এর মধ্যে অখণ্ড সংখ্যা কটা আছে? তাহলে এক্স কটা থাকবে? তাহলে বলছি এক্স, যাতে করে এক্স 2 আর 4-এর মধ্যে, মানে এক্স এর মান কত? 2 আর 4-এর মধ্যে একটাই অখণ্ড সংখ্যা, সেটা হচ্ছে 3। তার ফলে কোন এক্স গুলো বি সেটে আছে, যেই এক্স গুলো 3, তার ফলে এত কিছু স্টাইল না মেরে শুধু 3 বললে হতো না? এটা রোস্টার ফর্ম। এই রোস্টার ফর্মটাকে স্টাইল মেরে এই ভাষাতে এত কঠিন করেছে। তো তোমার যদি মনে হয় স্যার আমি এত কঠিন করে বলবো না, তুমি এই ফর্মে শেখো। তোমার যদি মনে হয় না স্যার আমি দুরকম ফর্মেই শিখে রাখবো, এই ফর্মটাও শেখা দরকার, পাশাপাশি স্যার এটাও আমরা শিখে রাখবো, তাহলে এটাও শিখতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা বলবে সেটাই। তবে আমি মনে করি পার্সোনালি কোনো কিছু শিখতে গেলে একরকম উপায়ে শিখবে না। আছে না আজকালকার দেখবে বেশিরভাগ টিচার আমি যেটা বলেছি সেটাই ঠিক, আমার নিয়মই ঠিক। আরে বাবা আপনার নিয়ম ঠিক মানে আমার নিয়ম কেন ঠিক না? আমার অঙ্ক যদি ঠিক হয় আমার নিয়ম কেন ঠিক নেই? একটা অঙ্কতে তোমরা নিজেরাই জানো না কত রকম ভাবে করা যায়, আমি এখনো শিখে বেড়াই। আমার মনে হতো যে এই নিয়ম বা এই অঙ্কটা মানে দুটো নিয়মেই হবে, এখন দেখি আমারই কিছু ছাত্রছাত্রী বলে স্যার এই যে 3 নম্বর নিয়ম দেখুন, বাহ দারুণ তো, এত শর্টকাটে বলছে। হ্যাঁ স্যার এই শর্টকাটে হয়ে যায় তো, আপনি জানতেন না? না জানি না, শিখে নিলাম ফট করে। শেখার কোনো বয়স নেই। তার ফলে আমি ওই একগুয়ে নিয়মে পড়ে থাকবো যে না আমি যেটা জানি, আমার স্যার যেটা আমাকে শিখিয়েছে সেটাই একমাত্র নিয়ম। আরে বাবা পড়াশোনা চেঞ্জ হচ্ছে, আগে তো ব্ল্যাকবোর্ডে ক্লাস হতো, তারপরে হোয়াইট বোর্ড, এখন ইন্টারেক্টিভ বোর্ড, এরপর কি হবে জানি না। তো এই যত দিন যাচ্ছে তত আমাদের আপডেট হতে হচ্ছে। 2 দিন পর পর মোবাইলের সফটওয়্যারকে আপডেট করতে হয়, আর আমরা আপডেট হবো না? সেই আমরা ওই মানধাত্তার আমলে জিনিসপত্র নিয়ে পড়ে থাকবো নাকি? না। তাহলে যত পারবে বেশি নিয়মে শেখো। যদি বলো স্যার এত নিয়মে শিখে লাভ কি আছে, অনেক কিছু লাভ আছে। কম্পিটিটিভ এক্সামে তাড়াতাড়ি করার জন্য তুমি যত নিয়ম শিখবে তত তোমার আইডিয়া বাড়বে, যত আইডিয়া বাড়বে তত তুমি শর্টকাট প্রসিডিওর জানতে পারবে, শিখতে পারবে, তত তাড়াতাড়ি করতে পারবে, তত হায়ার র্যাঙ্ক হবে। এগুলো টেকনিক আছে সবকিছু, আস্তে আস্তে সব বলবো, শেখাবো। তাহলে দুটো ফর্মে, একটা হচ্ছে রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম মানে সিম্পল, আর এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম মানে এটাকেই কায়দা করে লেখা। বোঝা গেছে? আচ্ছা আরেকটা জিনিস আমার বলার খুব জরুরি বা বলবো, এটা হচ্ছে বিলংস টু বলে একটা চিহ্ন থাকে। আচ্ছা তাহলে এটা হলো রোস্টার ফর্ম হলো। আচ্ছা এবার এই রোস্টার ফর্মে এইটাকে যদি আমি সেট বিল্ডার ফর্মে বলি, আমি বলতে পারি যে এ সেটটা হচ্ছে সেই সমস্ত এক্স, যাতে করে এক্স একটি, আমি যদি বলি স্বাভাবিক সংখ্যা, দেখো তো ঠিক বলছি কিনা, এবং 3 থেকে 5-এর মধ্যে, বলো
কি হবে তাহলে? এক্স একটা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 চলবে, কিন্তু 3 থেকে 5 এর মধ্যে স্বাভাবিক, এবং এটা কিন্তু ইকুয়াল টু দিইনি, এটা কিন্তু লেস দ্যান দিয়েছি। তাহলে লেস দ্যান দাও মানে 3 থেকে 5 এর মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা কে? তাহলে সেই সমস্ত এক্স যারা 4 হবে, তার মানে ঘুরে ফিরে এটাকে 4 লিখবো, আর কিচ্ছু না। তার ফলে এইটার এটা একই জিনিসই, এটা সেট বিল্ড, এটা রোস্টার ফর্মে, এটা সেট বিল্ডার ফর্মে। এটা হচ্ছে সিম্পল ভাবে বলতে গেলে যে 4ই আছে, আর এটা কায়দা মেরে বলা, আর কিছুই না। এবার যদি বলো স্যার এখানে একটা ইকুয়াল টু দিয়ে দিব, কেউ বলতে পারবে তাহলে এই সেটটা কি হবে, এর রোস্টার ফর্মটা কি হবে? যদি এখানে একটা ইকুয়াল টু দিয়ে দিই তাহলে রোস্টার ফর্মটা কি হবে? দেখি আমি একটু কমেন্ট দেখি, তোমাদের কমেন্ট একটু দেখতে হবে। স্যার হ্যান্ড রাইটিং ইজ টু গুড, থ্যাংক ইউ স্যার। অ্যাডভান্স যেই অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে, হ্যাঁ অবশ্যই হবে স্যার, দারুণ ক্লাস, থ্যাংক ইউ। হুম, সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, এটাকে রোস্টার ফর্মে করতে হবে, বুঝতে পেরেছো? ধরো 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, তার মানে এই সেটে কে থাকবে? যদি এখানে ইকুয়াল টু থাকে তাহলে এই সেটে 3ও থাকবে, 4ও থাকবে, 5ও থাকবে, তখন এই সেটটা এরকম হয়ে যাবে যদি এটা ইকুয়াল টু থাকে। আর যদি ইকুয়াল টু না থাকে তাহলে 3 আর 4 এর মাঝখানে, 3 আর 4 এর মাঝখানে একমাত্র 4 আছে। তাহলে এরকম বিভিন্ন ফর্মে থাকতে পারে। আমার কথাটাকে বোঝাতে পারছি আমি? এই জিনিসটাকে বুঝতে পারলে? যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু সবার কমেন্ট দেখছি, চিন্তার কিছু নেই, এবং প্রত্যেকের কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কেমন? ওকে, নেক্সট। এবার হচ্ছে শূন্য বা খালি সেট, বুঝা গেছে? কেউ নেই, ফাঁকা, খালি, শূন্য, নাল, ভয়েড, এমটি, যা ইচ্ছা বলতে পারো। শূন্য খালি বাংলাতে, নাল ইংরেজিতে, ভয়েড ইংরেজিতে, এমটি ইংরেজিতে। এটা কি হবে জানো? যে সেটে কেউ নেই, ফাঁকা। যদি বলো স্যার ফাঁকা মানে, ধরো একটা ঘরে ধরো 10 জন ছিল, তাহলে বললাম যে একটা ঘরে 10টা লোক আছে, তাহলে বললাম এই সেট অফ 10%। এবার ধরো ওই ঘর থেকে একজন একজন করে সবাই বেরিয়ে গেল, তাহলে ঘরটা ফাঁকা, তার মানে ওই ঘরে কেউ নেই, তাহলে এমটি সেট, নাল সেট। তাহলে ওটাই হচ্ছে এমটি বা নাল সেট। তাহলে যেই সেটে কোনো পদ থাকে না, কোনো পদ থাকে না, তাকে বলবো নাল বা এমটি সেট। যে সেটে কোনো পদ থাকে না তাকে কি বলবো? তাকে বলবো নাল সেট বা এমটি সেট। সেই সেটে কোনো পদ নেই। যদি বলো স্যার একটা উদাহরণ দিন বাস্তবে, আচ্ছা একটা নাল সেট বা এমটি সেটকে কিভাবে লেখা হয় জানো? শূন্য বা নাল বা এমটি, যা ইচ্ছা, নাল বা এমটি, প্রচুর নাম আছে, যে কোনো একটা করে সেটকে লেখা হয় বা ডিনোট করা হয় কি দিয়ে? পাই দিয়ে। এই চিহ্নটা মনে রাখবে, ফাই, এই যে ফাই, ফাই দিয়ে। তাহলে এমটি সেট মানে ফাই। যদি বলো আমার কাছে কি আছে, আমি কি পাই? ফাই, কিচ্ছু পাই না, ফাই। তো দেখো একটা জোকস আছে, ভালো একটা জোকস, দ্য রিলেশনশিপ স্ট্যাটাস জোক, প্রেম নিয়ে। বড় হয়ে গেছে এখন, তোমরা 11-এ পড়ছো, সিনিয়র হয়ে গেছো সবাই, এখন তো ক্লাস 5-6 এর ছেলেমেয়েরা প্রেম করছো, তো তোমরা তো সিনিয়র। যাই হোক, হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার। আর ইউ ইন এ রিলেশনশিপ, কেউ জিজ্ঞেস করলো তোমাকে, বললো আই বিলং টু দ্য এমটি সেট ফাই। ও বুঝে গেল তুমি কি রিলেশনশিপে আছো, বলে না আমি নেই। কি করে বোঝাবে? ম্যাথমেটিক্যালি বলবো আমরা এখন থেকে, আই বিলং টু এমটি সেট, আমার জীবনে ফাঁকাই ফাঁকা, কিচ্ছু নেই, ফাই। বোঝা গেছে? তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো একটু মজার মজার জিনিসপত্র আলোচনা করছি, তবে পরীক্ষাতে এগুলো আসবে না, এগুলো জাস্ট মজা, এবং তোমরা মজা পেলে অবশ্যই জানাবে। এরকম আরো মজার মজার মিমস, জোক, সেট থিওরি, কেন আমরা ত্রিকোণমিতি পড়াবো তখন আলোচনা করব, আমরা অ্যালজেব্রা পড়াবো তখন, বা বীজগণিত পড়াবো তখন আলোচনা করবো, এবং বাস্তবের সঙ্গে আমরা সবকিছু আমাদের জীবনে চলার পথে তোমাদেরকে শেখাবো যে চলার পথে ম্যাথমেটিক্স কোথায় লাগে। ম্যাথমেটিক্স শুধু খাতা খুলবো আর বই খুলবো তখনই ম্যাথমেটিক্স না, প্রত্যেকটা চলার পথে ম্যাথমেটিক্স শেখাবো কি করে তোমরা খালি দেখে নিবে। আমার ক্লাস যদি রেগুলারলি করো তাহলে বুঝবে প্রতিটা চলার পথে ম্যাথমেটিক্স শেখাবো। তুমি ক্লাসে বসে আছো তাও তোমার ম্যাথমেটিক্স শেখাবো, সবকিছু। জীবনে প্রেম করছো কিনা তাও ম্যাথমেটিক্স দিয়ে বলতে পারবে। ভাষা, আমি একটু আগে বলেছিলাম না যে অঙ্কের ভাষা সেট, তখন ভাবছিলে যে স্যার ও তো বাংলা ভাষা হয়, ইংরেজি ভাষা, অঙ্কের আবার ভালো ভাষা হয় নাকি? দেখো অঙ্কের ভাষাই তো বলছি, এই জোকস গুলো কোন ভাষায় বলছি? অঙ্কের ভাষাতেই তো বলছি। তাহলে সেট না শিখলে এগুলো বলতে পারবে? এগুলো কোনোদিন বলতেই পারবে না। তাহলে এইভাবেই তো আমরা শিখবো, আরো ভালো ভালো অঙ্ক করবো, আস্তে আস্তে সব আসছে। আজকে তো বেসিক ক্লাস চলছে, আজকে তো প্রাইমারি লেভেল, আজকে তো শেখাচ্ছি, আজকে গল্পের মাধ্যমে পড়াচ্ছি, এখন তো ভেতরে ঢুকেই নি আসল জিনিস। অ্যাডভান্স লেভেলে আসবো, অনেক অঙ্ক করবো, ঠিক আছে? ওকে, নেক্সট, উপসেট বা সাবসেট, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? উপসেট বা সাবসেট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই উপসেট বা সাবসেটটা কি সেটা একটু জানতে হবে। কিরকম? ধরো এটা একটা সেট, আচ্ছা সেটের ক্ষেত্রে না একটা ডায়াগ্রাম থাকে যেটাকে বলে ভেন ডায়াগ্রাম। ম্যাথমেটিশিয়ান, একজন জার্মান ম্যাথমেটিশিয়ান ভেন এটাকে আবিষ্কার করেছিলেন, আরো বড় নাম আছে মনে নেই এখন। তার নাম অনুসারে
ভেন ডায়াগ্রাম বলে একটা জিনিস আছে। ভেন ডায়াগ্রাম মানে এরকম কিছু উপবৃত্ত বা কিছু গোল গোল বা সার্কেল, সার্কেল না হলেও আমরা চালিয়ে দিই, সেগুলো দিয়ে কিছু তার মধ্যে এলিমেন্ট বা বস্তু দিয়ে আমরা একটা ছবি টবি আঁকি। তো ধরো একটা সেটকে এরকম ভেন ডায়াগ্রামের মাধ্যমে আঁকা যায়। কিরকম ভাবে আঁকা যায়? ধরো একটা সেটে কিছু এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 এরকম আছে কিছু, ধরো ফাইনাইট সেট। এবার ইনফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে, তখন ধরো আরো বুঝি 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 আরো অনেক কিছু দিতে হবে। যাই হোক, আমি ফাইনাইটই দিলাম। এবার উপসেট বা সাবসেট কি জানো? বলছে এই সেটের থেকে একটু ছোট্ট নেব, বেশি না, ছোট। বলছে এরকম এই কিছুটা এলিমেন্ট দিয়ে একটা সেট তৈরি করব। মানে আগে যে সেটে যতগুলো এলিমেন্ট ছিল তার থেকে কিছুটা বাদ দিয়ে, কটা বাদ দিয়ে সেটা পরে আসছি, এইখানে একটা ছোট্ট সেট তৈরি করলাম। তাহলে এইটা হয়ে যাবে মেন সেট, আর এইটা হয়ে যাবে তার সাবসেট। সরি, এটা কি হয়ে যাবে? সাবসেট। এগুলো ইংরেজিতে জানাটাই ভালো, উপসেটের থেকে সাবসেট বলাটাই ভালো, এগুলো বেশি ইউজ হয় সাবসেট এই ওয়ার্ডগুলো। এইটা হচ্ছে সেট, ঠিক আছে, আর এটা হচ্ছে সাবসেট। সাবসেট মানে সোজা কথা বাংলা ভাষায় ছোট্ট সেট, সেটের মধ্যে একটা ছোট্ট সেট। সাব, সাব মানে বুঝছো? সাব মানে সময় না কন্টিনেন্ট, সাব কন্টিনেন্ট, সাব মানে সবসময় ছোট। ক্লিয়ার? তাহলে সাবসেট জিনিসটা কি? সেটের মধ্যে একটা ছোট সেট। এবার এই সাবসেটকে কিভাবে লেখা যায়, আরেকটা কথা ভালো করে যদি ডেফিনেশন দিতে চাই, তাহলে সাবসেটে যারা থাকবে না, ধরো এই যে এই সেটটা যেটা বললাম ছোট্টটা, সেটা হচ্ছে সাবসেট। তাহলে যারা সাবসেটে থাকবে তারা মূল সেটেও থাকবে। ঠিক বলেছি কিনা? যারা সাবসেটে থাকবে, ধরো সেটটাকে বললাম এ আর সাবসেটটাকে বললাম বি, তাহলে যদি আমি বলি যে বি এর সাবসেট, ঠিক বলছি? বি হচ্ছে এ এর সাবসেট। কি করে বলবো বিটা এর সাবসেট? এটা তো ছবি এঁকে, ছবি ছাড়া এমনি কি করে বোঝাবো? যারা বি সেটে থাকবে, যারা আছে এই যে যতগুলো বিন্দু বিন্দু, এরা হচ্ছে বি সেটের বস্তু বা বি সেটের এলিমেন্ট। তারা দেখো সবাই এতে আছে, কিন্তু এতে যারা আছে তারা কিন্তু বিতে নেই। কথাটা বুঝতে হবে, বি এর সাবসেট, বিটা কার সাবসেট? এর। তার মানে বিতে যারা আছে তারা এতে থাকবেই। কি করে বলছে? বলছে যদি দুটি সেট এ এবং বি এমন হয় যাতে করে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, বি সেটের প্রত্যেকটা পদ বি সেটে যারা আছে তারা এতেও আছে, তাহলে কি বলা হবে? তাহলে বি সেটকে বলা হবে এর সাবসেট বা উপসেট। বি ইজ এ সাবসেট অফ এ, বি কে বলা হবে এর সাবসেট বা উপসেট। এবং সেটাকে কি করে লেখা হয়? মানে তার মানে এর মধ্যে বি ঢুকে আছে, বি সেটটা এর মধ্যে অন্তর্ভুক্ত। সাবসেট মানে এর মধ্যে ঢুকে আছে, ছোট ছোট সেটটা সাবসেট। কি করে লেখা হয়? বি এর সাবসেট, এটা হচ্ছে চিহ্ন। কি বলা হয়? বি এর সাবসেট। এই যে ভাষায় বলবো না, তুমি ভাষায় বলতে পারো সেট বিল্ডিং ফর্মে যে বি হচ্ছে এর সাবসেট, বা তুমি কি করতে পারো, তুমি ভাষা না বলে এই চিহ্নগুলো ইউজ করতে পারো। ম্যাথমেটিক্সে আমরা কি করি, আজকে আমার একটু গলার প্রবলেম আছে, সরি। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা কি করি? ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা এই চিহ্নগুলো ইউজ করি, তাহলে অনেক তাড়াতাড়ি লিখতে পারি। বি এর সাবসেট, এত কিছু না বলে বি ইজ এ সাবসেট অফ এই চিহ্নটা, এটা কার চিহ্ন? সাবসেট। আবার উল্টো ভাবে বলতে পারি যে বি হচ্ছে ছোট, মানে এই যে এই মুখটা হলো ছোট, পেছনটা হলো ছোট, আর ফাঁকা জায়গাটা বড়, যেমন লেস দেন গ্রেটার দেন যেরকম হয় সেরকমই ব্যাপারটা। আবার এইভাবেও বলা যায়, এটাও হচ্ছে বি ছোট। বোঝা গেছে? তাহলে আমরা যদি বলি যে বি এর সাবসেট, বিটা কার সাবসেট? এর। তার মানে যারা বিতে আছে সোজা ভাষায় যারা বিতে আছে তারা এতে থাকবে। বোঝা গেছে? এটাকে ইংরেজিতে বলো এবার। যদি কোনো এক্স বিতে থাকে, আচ্ছা এই চিহ্নটাকে বলে বিলংস টু। হ্যাঁ, মানে আছে, বিলংস টু। কি বলা হয়? বিলংস টু। বাংলাতে হচ্ছে অবস্থিত, ওর মধ্যে অবস্থিত, ওর মধ্যে আছে। এক্স এই যে চিহ্নটা, বুঝতে পেরেছো? মানে এরকম একটা চিহ্ন, এই নিয়ে এই, এই নিয়ে এই, এই হচ্ছে চিহ্ন, শিখালাম। তাহলে এটার মানে হচ্ছে বিলংস টু, তার মানে এক্স কোথায় আছে? এক্স যারা বিতে আছে, তো তাহলে এক্স যদি বিতে থাকে, এটা মানে হচ্ছে বিতে থাকে। তাহলে এক্স কোথায় থাকবে? ইমপ্লাই করবে এক্স এতে। যে বিতে থাকবে সে এতে থাকবে। দেখো এই এই ভাষাগুলো জানতে হবে, এগুলো এগুলো না জানলে না খুব মুশকিল। তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এগুলো এখন জানবো না, না এগুলো জানতে হবে, না হলে বললাম না ওই যে তুমি তাহলে জয়েন্ট কি করে পাবে? তুমি যদি ওপর ওপর দিয়ে সবকিছু শেখো, তাহলে ওপর ওপর দিয়ে নাম্বার, ভেতরে ঢুকতে হবে, গভীরে ঢোকো।
স্ট্রং করো বেস, হাসি ঠাট্টার মধ্যে মজার মধ্যে পড়তে হবে, মজা করে। পড়তে কি অত সিরিয়াস টেনশন ওরকম করে পড়া যায় নাকি বোকা? পড়তে হবে মজার ছলে, কিন্তু শিখতে হবে আসল জায়গায়। আমি কিন্তু মজার ছলে পড়াচ্ছি, কিন্তু শেখাচ্ছি একদম সলিড জিনিস। তুমি হয়তো ভাবতে পারো যে স্যার মজা করে পড়াচ্ছে, স্যার মানে উপর উপর দিয়েও ইজি ইজি পড়িয়েছে। না, ওগুলোর জিনিস আমি করবো না। একদম স্ট্যান্ডার্ড বাংলা ইংরেজি সব ফর্মে ওই অ্যাডভান্স লেভেলেই শেখাবো, চিন্তার কিছু নেই। তাহলে বি যদি এ এর সাবসেট হয়, শিখে নাও, ভালো করে শিখে নাও, এগুলো কাজে লাগবে। যারা বি তে আছে তারা এ তে থাকবে। কেমন? তার মানে এক্স যদি বি তে বিলং করে, এই চিহ্নটাকে বলে বিলংস টু, মানে ওর মধ্যে আছে, অবস্থিত। তাহলে ইমপ্লাই করবে এক্স এ তেও আছে। ঠিক বলেছি? বি তে থাকলে এতেও থাকবে, তাহলেই বি এর সাবসেট। এগুলো সব একই। তুমি এইভাবে ছবি আঁকতে পারো, তুমি এইভাবে বোঝাতে পারো ম্যাথমেটিক্যাল ভাষা লিখে, বা তুমি এইভাবে বাংলাতে বলতে পারো, বা তুমি ইংলিশে বলতে পারো, সব কিছু একই। দেখতে আলাদা হলেও সব কিছুর অর্থ মিনিং সেম। বোঝা গেছে? তাহলে সাবসেট জিনিসটা বুঝতে পেরে গেছো? তাহলে বি কার সাবসেট? বি হচ্ছে এ এর সাবসেট। আর আরেকটা বিষয়, বি যদি ছোট সেট হয় তাহলে এটা বড় সেট, বড় সেটটাকে বলা হয় সুপার সেট। সুপার বা অধি, অধি সেট মানে সুপার সেট, বড় সেট। তাহলে সুপার সেটটা এখানে এ, এটা হচ্ছে সুপার সেট। মানে বি এর থেকে বড় সেটটাকে বলি সুপার সেট বা অধি সেট, আর এ সেটটাকে বলবো হচ্ছে, বি সেটটাকে বলবো হচ্ছে ছোট সেট বা সাবসেট। বোঝা গেছে? নেক্সট দেখো, বুঝতে পারলে কিনা? এবার ইকুয়াল, ইকুয়াল মানে দুটো সেট যদি সমান হয়ে যায়, এটা নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই। ইকুয়াল মানে দুটো সেট সমান হয়ে যায়। ধরো দুটো সেট এ আর বি সমান, তার মানে এতে যারা আছে বিতে তারাই আছে। কিন্তু এটা না ম্যাথমেটিক্যালি একটু প্রমাণ করতে গেলে কি করতে হয়, যে দুটো সেট সমান কি করে বোঝাবো? ধরো আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বললাম, ধরো এক্স ওয়াই এর থেকে ছোট হওয়ার সমান, আবার ওয়াইও এক্স এর থেকে ছোট হওয়ার সমান। সম্ভব? কেউ বলতে পারবে এটা কখন সম্ভব হয়? যে এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, তার মানে এক্স এর থেকে ওয়াই বড় বা সমান, আবার ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই এর থেকে এক্স বড় বা সমান। তাহলে এটা একমাত্র একটা জায়গাতেই সম্ভব, যখন এক্স আর ওয়াই সমান, তখনই এটা সম্ভব, না হলে এটা সম্ভব না। যখন এক্স আর ওয়াই সমান তখনই এটা সম্ভব। যে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই বা ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, তার মানে এক্স এর থেকে আবার ওয়াই বড় বা সমান, একবার ওয়াই এর থেকে এক্স বড় বা সমান। কখন হতে পারে? যখন এক্স আর ওয়াই সমান। একই রকম ভাবে এ আর বি দুটো সেট সমান, মানে একবার দেখাতে হবে এ বি এর সাবসেট, আরেকবার দেখাতে হবে বি এ এর সাবসেট। মনে থাকবে? যদি দুটো একসাথে দেখিয়ে দিতে পারো যে এও বি এর সাবসেট, বিও এ এর সাবসেট, তাহলে বলতে পারবো এ আর বি দুটো সেট সমান। এবার যদি বলো স্যার এ বি এর সাবসেট কি করে বোঝাবো? যারা এ তে আছে তারা বি তে থাকবে, এটা ছোট সেট এটা বড় সেট, তাহলেই তো এই যে কিছুক্ষণ আগে কি বোঝালাম, এ বি এর সাবসেট কি করে হবে? এর আগে কি বললাম? বি এর সাবসেট, বি কখনো এর সাবসেট হবে, এখন বি ছোট এ বড়, তার মানে যারা বি তে আছে তারা এ তে থাকবে। তাহলে একই রকম ভাবে এ যদি বি এর সাবসেট কি করে বোঝাবো? যারা এ তে থাকবে তারা বি তে, যারা এ তে আছে ছোট তারা বি এর মধ্যে ঢুকে থাকবে, তাহলে এ বি এর মধ্যে ঢুকে থাকবে, তাহলে তো এ ছোট। আবার একই রকম ভাবে বিও এর মধ্যে ঢুকে থাকবে। তাহলে এটা সম্ভব কোন? একবার এ বি এর মধ্যে একবার বি এর মধ্যে কখন থাকবে? যখন এ আর বি সমান, তখন একে অপরের মধ্যে ঢুকে থাকে। এ আর বি যদি একই সেট হয়ে যায়, যে এও একই বিও একই, তখন কি এ এর মধ্যে ঢুকে আছে, নিজের মধ্যে ঢুকে আছে, ব্যাপারটা ওরকম। তাহলে অনেকটা ওই জায়গাতেই, যে দুটো সেট সমান হয়ে গেলে একবার বলবো বি এ এর সাবসেট, আবার বলবো এ ও বি এর সাবসেট, তাহলেই বলবো সেট দুটো সমান। বোঝা গেল? বা ইকুয়াল সেট। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় আশা করছি। নেক্সট, এবার কিছু বৈশিষ্ট্য বা কিছু প্রপার্টি আছে যেগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব। বলছে সেটের কিছু প্রপার্টিজ আছে, মানে কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু অপারেশন। অপারেশন মানে বোঝো? অপারেশন অফ সেটস। কি কি অপারেশন আছে একটু বলে দিই। এক নম্বর হচ্ছে ইউনিয়ন। বুঝতে পেরেছো? এক নম্বর হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নটাকে, যেটাকে বাংলায় আমাদের বলা হয় যে দুটি সেটের যোগ। যদিও এই যোগ টোগের ক্ষেত্রে ভালো লাগে না, ইউনিয়নটাই ভালো। নেক্সট হচ্ছে আরেকটা প্রপার্টি, ইন্টারসেকশন। এটা আবার বিয়োগ বলবো না, হ্যাঁ বিয়োগ মানে আবার ডিফারেন্স। ইন্টারসেকশন হচ্ছে দুটি সেটের ছেদ। এই বাংলা টার্মগুলোর থেকে ইংলিশ টার্মগুলো বেশি চলে, সেই জন্য ইংলিশগুলো এগুলো মনে রাখবে। দুটি সেটের কি বললাম? দুটি সেটের ইউনিয়ন, দুটি সেটের ইন্টারসেকশন, খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে দুটি সেটের ডিফারেন্স, মানে দুটি সেটের অন্তর। এটা হচ্ছে ডিফারেন্স মানে বিয়োগ, অন্তর। বোঝা গেছে? দুটি সেটের অন্তর বা দুটি সেটের ডিফারেন্স। কেমন?
আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে এটা একটা। আরেকটা হচ্ছে যে পূরক সেট বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অফ এ সেট, বা যেটাকে আমরা বলি পূরক সেট, বা কমপ্লিমেন্টেশন, মানে কমপ্লিমেন্টেশন বলা হয়, পূরক, এটা একটা প্রপার্টি। তাহলে এই প্রপার্টি চারটে বা এই যে অপারেশনগুলো, এগুলো জানতে হবে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে আমি এই চারটে প্রপার্টি জানাবো এবং তারপরে নেক্সট দিন আগামী ক্লাসে আবার অন্যান্য কিছু শেখাবো, বা দেখি যদি সময় পাই তাহলে কিছু অঙ্ক টঙ্ক করাবো। তো এই চারটে প্রপার্টি একটা একটা করে শিখি আমরা, খুব ইজি ইজি চারটে প্রপার্টি আছে, দেখে নিই। আচ্ছা, নেচার, নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ, দারুণ ক্লাস, থ্যাংক ইউ। দুটি সেটের যোগ বা ইউনিয়ন, বা অনেক সময় এটাকে জয়েন বলি, যোগ মানে জয়েন। তো ইউনিয়ন, ইউনিয়ন জিনিসটা কি, আমরা ছবি আঁকছি। আচ্ছা, তার আগে একটা কাজ করি, একটা মিম বলি, আগে বলি, নর্মালি শেষ হওয়ার আগে বলি, শেষ হওয়ার পর বলি, এবার আগে বলছি একটা মিম। ইউনিয়ন ভার্সেস ইন্টারসেকশন, এই যে দুটো বৈশিষ্ট্য আছে, দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে ইউনিয়ন, একটা ইন্টারসেকশন। ইউনিয়ন এটা একটা চিহ্ন, আমি সব আলোচনা করছি। ইউনিয়ন মানে লেটস ইনক্লুড এভরিওয়ান, সবাইকে ইনক্লুড করে ফেলো। ইউনিয়ন মানে সবাইকে ইনক্লুড করে ফেলো, সবাইকে নিতে হবে, সেটা হচ্ছে ইউনিয়ন, মনে থাকবে। বাংলা ভাষায় বইয়ে যা থাকুক থাকুক, বাংলা ভাষায় বোঝার ভাষায় ইউনিয়ন মানে সবাইকে নিয়ে ফেলবো। আর ইন্টারসেকশন মানে শুধু কমন। ইউনিয়ন মানে এভরিওয়ান, সবাই, আর ইন্টারসেকশন মানে কমন। কমন মানে বুঝতে পেরেছো, যে না শুধু কমন, যারা দু জায়গাতে বা তিন জায়গাতে বা অনেক জায়গাতে আছে তাদেরকেই নেব। বুঝতে পারলে না? আচ্ছা, মিমটা আরেকবার বলবো, চিন্তা নেই। আপাতত দুটি সেটের ইউনিয়ন বলছে, এ আর বি, ধরো দুটো সেট দেওয়া আছে। এই সেটটা হচ্ছে এ, আচ্ছা একটু কোনায় আঁকছি, হ্যাঁ, এই সেটটা হচ্ছে এ আর এই সেটটা হচ্ছে বি। বুঝতে পেরেছো? আচ্ছা, ধরো এ সেটে আছে হচ্ছে 1 2 3, আর বি সেটে আছে হচ্ছে 3 4 5। বলছি এরকম যদি দুটো সেট থাকে তাহলে দুটো সেটের উপর কিছু অপারেশন করা যায়। এক নম্বর অপারেশন হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়নটাকে একটা চিহ্ন ইউজ করা হয়। ইউনিয়ন মানে এ আর বি এর ইউনিয়ন, এই চিহ্নটা হচ্ছে ইউ এর মতো যে চিহ্নটা, তাকে বলা হয় যে ইউনিয়ন। ইউনিয়ন মানে এ আর বি এর মধ্যে যারা আছে সবাইকে ইনক্লুড করে ফেলো। ইউনিয়ন মানে মিম কি বললাম, ইউনিয়ন মানে এই মিমটা বুঝতে হবে, বাকি সব ছেড়ে দাও। ইনক্লুড এভরিওয়ান, দুটো সেটের সবাইকে ইনক্লুড করে ফেলো। তাহলে দেখো তো, এ আর বি দুটো সেটে যদি সবাইকে ইনক্লুড করে ফেলে কি হবে? এ সেটে 1 আছে নিলাম, 2 সেটে 2 আছে নিলাম, 3 সেটে 3 আছে নিলাম, বি সেটে আবার 3 আছে, আচ্ছা এ সেটে 3 আছে আবার নিলাম, 1 2 3, আচ্ছা বি সেটে আবার 3 আছে, বি সেটে 4 আছে, বি সেটে 5 আছে। ঠিক লিখলাম? এ আর বি দুটো সেটে সবাইকে নিলাম, তো ঠিক লিখলাম? তাহলে এটা কি একটা সেট হয়? মনে পড়ছে সেটের ডেফিনেশনে কি বলেছিলাম? সেটের ডেফিনেশনটাকেও দেখতে হবে, সবাইকে নিয়ে নিলে হবে না, সেখানেও আমাদেরকে দেখতে হবে যেটা সেট হচ্ছে কিনা। সবাইকে নিয়ে নিলাম ঠিক আছে, সেট হচ্ছে কিনা, না 3 দুবার নিয়েছি হবে না। সেট হতে গেলে ডিস্টিং, যারা ভিন্ন তাদেরকে একবার নিতে হবে। তাহলে দুটো ভিন্ন হচ্ছে, হচ্ছে না, সেই জন্য যখন কমন থাকবে সেটাকে একবার নেব। কমন গুলাকে কবার নেব? একবার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পেরেছো? তাহলে আমরা 1 2 আর 3 যেহেতু কমন, 3কে আমরা একবার নেব, বাকি সবাইকে নেব। যেটা কমন সেটাকে একবার নেব, তার মানে কিন্তু ওটাকেও নিচ্ছি, এরকম না যে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওটাকে একবারই নেব। কেন? কারণ সেটের ক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, কিছু বাধা আছে, যে আমরা একই জিনিসকে বা একই এলিমেন্টকে বারবার করে লিখতে পারি না, কারণ তারা ভিন্ন না, অভিন্ন। একই হয়ে যায়, একই লিখা যাবে না, সবসময় সেটে থাকতে গেলে ভিন্ন হতে হবে। তার ফলে এদের ইউনিয়ন মানে যেটা কমন সেটাকে একবার, আর বাকি সবাইকে নিয়ে নেব। তাহলে ছবি অনুসারে এ আর বি যদি এরকম হয়, এ একটা সেট বি একটা সেট, তাহলে এ ইউনিয়ন বি কি হবে জানো? বলছে সবাই। সবাই হবে, সবাই মানে গোটা এ, গোটা বি। এটা হচ্ছে এ ইউনিয়ন বি, মনে থাকবে? সবাই এ বি। এবার যদি বলো স্যার তাহলে এখানে এটা কমন গুলো, এই যে কমন গুলো, এটা হচ্ছে কমন। এই যে কমন, যেমন এখানে কমন কি আছে? 3। যেগুলো কমন সেগুলো একবারই নেব, কোনো অসুবিধা নেই। কেমন? এটা হচ্ছে একটা প্রপার্টি। এই প্রপার্টিটা বলে ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে নেব, এ এর মধ্যেও যারা আছে, বি এর মধ্যেও যারা আছে, সবাইকে নেব, শুধু কমন গুলোকে একবার নেব। কেমন? বোঝা গেছে? ইউনিয়ন খুব সহজ জিনিস। নেক্সট,
ইন্টারসেকশন, তাহলে ইউনিয়নকে কিভাবে লেখা হয়? এই যে এই চিহ্ন দিয়ে। এবার ইন্টারসেকশন, ইন্টারসেকশনের ক্ষেত্রে কাদেরকে নেব? এবার উল্টো, শুধু কমন গুলোকে নেব, শুধু কমন গুলোকে নেব। তাহলে বলো আগের মতো করে, যদি আমি এ সেটটাকে নিয়ে নিই 1 2 3, আর বি সেটটাকে যদি নিয়ে নিই 3 4 5, তাহলে এ, আচ্ছা ইন্টারসেকশনের চিহ্নটা হচ্ছে উল্টো ইউ এর মতো, ইউ দিয়ে ইউনিয়ন, আর ইন্টারসেকশনের চিহ্নটা হচ্ছে উল্টো ইউ। কে বলতে পারে? তাহলে এই ইন্টারসেকশন বি মানে যেটা কমন, কমন কে আছে এই সেটে আর এই সেটে, যেটা কমন সেটাই হবে ইন্টারসেকশন। তাহলে কি হবে? শুধু 3। এটা একটা সিঙ্গেলটন সেট, এটা একটা কি সেট? সিঙ্গেলটন। যদি বলো স্যার একটু ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝান, তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে, এটা এ আর এটা বি, কমন মানে এইটুকুটা, এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, যেটা কমন, যেটা দুটোর মধ্যেই থাকবে। ইন্টারসেকশন মানে যেটা দুটোর মধ্যেই থাকবে, যেটা কার মধ্যে থাকবে? দুটোর মধ্যেই থাকবে। বোঝা গেছে? তাহলে ইউনিয়ন, এটাকে লেখার একটা কায়দা আছে সেটের ভাষায়। ধরো এ ইউনিয়ন বি তে কারা থাকে জানো? এই এলিমেন্ট গুলো থাকে যারা হয় এ তে থাকে, এর এলিমেন্টও থাকতে পারে, অথবা ইংরেজিতে লিখছি অর এক্স বি তেও থাকতে পারে। বুঝতে পারলে না? খুব ইম্পর্টেন্ট জিনিস। এ ইউনিয়ন বি কে কি করে লেখা যায়? বলছে এ ইউনিয়ন বি মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে এই যে সবাইকে নিয়ে নেওয়া। তাহলে সবাইকে নিয়ে নেওয়া মানে আমি যদি বলি যে কেউ ইউনিয়নে আছে, তাহলে ইউনিয়নে থাকা মানে সেটা এ তেও থাকতে পারে বি তেও থাকতে পারে। তাহলে কারা কাদেরকে নিচ্ছি? এক্স গুলোকে নিচ্ছি, যাতে করে এক্স এ তেও থাকতে পারে বি তেও। এটাকে বলে যাতে করে, সাজ দ্যাট ইংলিশে। আর এটা বিলং টু মানে ওর মধ্যে আছে, এক্স তাহলে এ তে আছে বা বি তে, দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকলেই ইউনিয়নে থাকবে। দুটোর মধ্যে যে কোনো একটা, যদি এখানে আছে তাহলে ইউনিয়নে নেই। ধরো কেউ এ সেটে আছে তাহলে ইউনিয়নে আছে, কেউ আবার বিতে আছে তাহলে ইউনিয়নে আছে, কেউ আবার দুটোতেই আছে তাহলে ইউনিয়নে আছে, কোনো অসুবিধা নেই। তার মানে দুটোর মধ্যে একটা, অ্যাটলিস্ট একটাতে থাকতে হবে, তাহলে ইউনিয়ন। আর ইন্টারসেকশনের গল্পটা কি জানো? ইন্টারসেকশনটা বলছে এই এলিমেন্ট গুলো নিব যেটা দুটোতেই থাকবে, এ তেও থাকবে এবং বি তেও। এটা অ্যান্ড, ওটা অর। এই যে ইন্টারসেকশনটা যেরকম অ্যান্ড, ইউনিয়নটা অর, এটা মাথায় রাখতে হবে, এটা অর, হয় এখানে বা ওখানে। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হবে বলো? অ্যান্ড, মানে দুটোতেই। এটা হচ্ছে কমন, দুটোতেই থাকতে হবে। বোঝা গেছে? কমন, এই যে দুটোতেই কমন, দুটোতেই থাকতে হবে। ক্লিয়ার? তাহলে একটা গেল হচ্ছে ইউনিয়ন, একটা গেল হচ্ছে ইন্টারসেকশন। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? যাই হোক, আজকে বেশিক্ষণ আবার ক্লাস নিলে তোমাদের মধ্যে আবার বোরিং ফিল চলে আসতে পারে। 1 ঘন্টা হলো, কি করব? ক্লাসটাকে আজকে থামিয়ে দেবো, বাকিটা কি পরের দিন পড়াবো? দেখো কি করবে। বেশি আবার হলে আবার বোর হয়ে যেতে পারো। যদি মনে করো স্যার আজকে এই অবধি থাক, যেটা বুঝলাম সেটা আবার একটু বাড়িতে পড়ে নিই, নেক্সট দিন আবার স্যার এরপর থেকে শুরু করবেন, তাহলেও করতে পারি। আরো যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো নেক্সট দিন আলোচনা করব। এই যে প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টিটা হচ্ছে আমরা কি কি আলোচনা করলাম? তাহলে একটা হচ্ছে ইউনিয়ন আলোচনা করলাম, একটা ইন্টারসেকশন আলোচনা করলাম, এরপরে হচ্ছে ডিফারেন্স, দুটো সেটের অন্তর আর কমপ্লিমেন্ট। এগুলো একটু বোঝাতে হবে, এগুলো নয় নেক্সট দিনই থাক, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমাদের এই অবধি থাক। আজকে একটু সময় বেশি নষ্ট হলো, কারণ কি? কারণ আমরা আজকে একদম প্রাথমিক যে ধারণাগুলো, কেন সেট থিওরি পড়ছি বা সেট থিওরি কেন পড়ছি, অঙ্কের সঙ্গে কার কি সম্পর্ক, নাম্বারের সঙ্গে তার কি সম্পর্ক, সেগুলো একটু বোঝালাম। নেক্সট দিন আমরা এরপর থেকে শুরু করব, এবং সেখানে আমাদের ডিফারেন্স থাকবে, সেখানে আমাদের কমপ্লিমেন্টেশন বা কমপ্লিমেন্ট বিষয়টা থাকবে, আরো অনেক কিছু থাকবে, সূচক সেট, ইন্ডেক্স, পাওয়ার, এগুলো অনেক কিছু থাকবে। আরো অনেক অঙ্ক করাবো, এমসিকিউ, সেগুলো কিন্তু আমরা আস্তে 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 করাবো। সেট থিওরিটা শেষ করব, তারপর সেখান থেকে প্রচুর প্র্যাকটিস করাবো, তোমাদের কিন্তু পরীক্ষা নেবো, মক টেস্ট সব যেরকম ব্যাচে চলে সেরকম হবে। তারপর আমরা শুরু করবো ফাংশন, রিলেশন, ঠিক আছে, সম্বন্ধ আর অপেক্ষক, এগুলো শুরু করবো। তারপর ত্রিকোণমিতি, এইভাবে কিন্তু আমরা চলবে। ক্লাসগুলো করতে পারো। ক্লাস কি করে করবে? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাকে এই নাম্বারে মেসেজও করতে পারো, 9432849311, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাকে। যারা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও, ফ্রি ব্যাচ 11 ম্যাথমেটিক্স ফ্রি ব্যাচ, একদম ফ্রি। এরকম না যে স্যার এখন নিচ্ছেন না পরে, না, ওরকম কোনো ব্যাপার নেই, ফ্রি মানে ফ্রি। এই ব্যাচে আমাকে হোয়াটসঅ্যাপ করো, নিজের নাম লেখো আর ক্লাস লেখো, মানে ক্লাস 11, আর লেখো জয়েন হতে চাই। অথবা এই যে ভিডিওটা থাকবে এটা ওপেন থাকবে,
এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। কেমন? এই ব্যাচের সঙ্গে থাকো। আশা করছি আজকে যেরকম পড়ালাম অনেকের ভালো লাগলো। একটু কমেন্ট করে জানাও কেমন লাগলো ক্লাস। যদি ভালো লেগে থাকে এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। হ্যাঁ, একই ব্যাপার। ওয়েল ডিফাইন্ড অবজেক্ট মানে ওরকমই বললাম না, ওই যে একজন বললো যে সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড অবজেক্ট মানে ওই যে ধরো যে ম্যাড কুকুরগুলো ম্যাড, তুমি বলতে পারবে ওয়েল ডিফাইন করতে পারবে ম্যাড কুকুর কারা? ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো ব্রিলিয়ান্ট, তুমি ওয়েল ডিফাইন করতে পারবে না? একই জিনিস, দিস আর সেম। বোঝা গেছে? স্যার ভালো, ঠিক আছে স্যার। ক্লাস 12-এর ক্লাসও কি হবে? 12-এর ব্যাচও শুরু করব 1-2 সপ্তাহের মধ্যে। 12-এর ব্যাচও শুরু করব, যেহেতু ফার্স্ট শুরু করছি। অ্যাকচুয়ালি আমি একটু বলে রাখি, যারা আমাকে চেনে তারা জানে আমি বিগত 15 বছর ধরে শুধু গ্র্যাজুয়েশন পড়াচ্ছি। গ্র্যাজুয়েশন এবং চাকরির পরীক্ষায়, এই যে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ, রেলওয়ে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেখানে আমি পড়াই। এখন আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি 11 শুরু করব। খুব জুনিয়র ক্লাস 11 বলে আমার একটু মানে অস্বস্তি লাগে যে খুব জুনিয়র ক্লাস, জানি না তাদেরকে কতটা বোঝাতে পারবো ঠিক মতো। কারণ সিনিয়রদেরকে বোঝাতে খুব সহজ হয়, জুনিয়রদেরকে বোঝাতে গেলে একটু ভয় লাগে। তো আশা করছি ভালোই পড়ালাম, এবং মানে এরপর আস্তে আস্তে তোমাদের মতো করি। তোমাদের জানি না বুঝতে অসুবিধা, যদি বুঝতে অসুবিধা তাহলে কোনো সমস্যা নেই। এবং এখন আমি ঠিক করলাম যে না, এখন 11-12-এরও যাদের যাদের অনেক স্টুডেন্ট আছে যাদের বেসটা ঠিক না, বিশেষ করে আমরা যখন অঙ্কের ক্ষেত্রে যখন আমি অনার্স পড়াই, গ্র্যাজুয়েশন পড়াই, তখন দেখছি যে লকডাউন পিরিয়ডে না অনেকের বেসটা খুব দুর্বল হয়ে গেছে। তার ফলে অনেকেই হচ্ছে যে পড়ছো অঙ্ক অনার্স নিয়ে বা অনেক হায়ার স্টাডি নিয়ে অঙ্ক করছে, কিন্তু ভিতটা ঠিক নড়বড়ে। ভিত না থাকলে না পরবর্তীকালে তুমি দাঁড়াতে পারবে না। ধরো তুমি একটা 6তলা 7তলা বাড়ি তৈরি করে দিলে, ভিত তোমার নড়বড়ে, বাড়ি ভেঙে পড়বে ভূমিকম্পে। তুমি হয়তো সাময়িক বুঝতে পারলে না, সাময়িক চাকচিক্য তোমার লাগছে, দেখে ভালো লাগছে বা সুন্দর 6তলা বাড়ি, একটা সময় দেখবে ভেঙে পড়ে গেল। ভিতটা স্ট্রং হতে হয়, সেটা 1তলা হোক 2তলা হোক। আমি অত উঁচুতে যাবো না, আমি নিচ থেকে আস্তে 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 স্ট্রং করবো। তাহলে তুমি 6তলা কেন, ভিত স্ট্রং থাকলে তুমি 10তলাও করতে পারো। সেটা সময় লাগবে, কিন্তু আস্তে 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 তুমি 10তলা অব্দি যেতে পারো। আর যার ভিত দুর্বল, 4-5 তলার বেশি আর উঠতে পারবে না। প্রথম প্রথম ছাড় করে উঠে যাবে, কিন্তু তারপর দেখবে আটকে গেছে, আর পারছে না এবং ভয় পাবে পড়ে যাওয়ার। তো তোমাদের ক্ষেত্রে ভিতটা স্ট্রং করে দেবো, চিন্তা কিছু নেই। এবং 12-এর ব্যাচও আমি শুরু করব 1-2 সপ্তাহের মধ্যে। একটু আমাকে সময় দিও, বিজি শিডিউলের মধ্যে থেকে আমি চেষ্টা করছি টাইম বের করার। যদিও আরেকটা ব্যাচ আমার 8টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু 8:30 বেজে গেছে, ওরাও অপেক্ষা করছে চাকরির ওটা। তো আজকে এই অবধি থাক। আজকে একটু দেরি হলো আমার তোমাদের লাইভ আসতে। এর পরের দিন থেকে যা টাইম আছে সেই টাইমে আমাদের ব্যাচের টাইমিংটা হচ্ছে বুধবার, এবং তোমরা যদি রিকোয়েস্ট করো সে আমি আরেকদিন বাড়িয়ে দেবো। আপাতত আমি একটু দেখে নিই কতদিন কি লাগছে না লাগছে, কারণ আমরা বিভিন্ন ভালো ভালো অঙ্কগুলো করব, বইয়ের অঙ্ক করব, বইয়ের বাইরে অঙ্ক করব বিভিন্ন, যেগুলো জেই লেভেলে আসবে। এবং তোমরা যদি বলো স্যার জেই লেভেল আমি জেই দেবো না, কেন দেবে না? অবশ্যই দেবে। আমি দেবো না স্যার, আমার এইচএস পাস করিয়ে দিন, না। শুধু পাস করার জন্য আমার কাছে পড়লে হবে না, আগেই বলে দিচ্ছি। পাস তো করবেই, ভালো মতো শিখতে হবে। একটা হচ্ছে ওয়েডনেসডে 7 PM, আরেকটা হচ্ছে সানডে। আপাতত আমি 2টো দিন দিলাম, কেমন? আমি আরো একটা ডেট আমি বাড়িয়ে দেবো, চিন্তার কিছু নেই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাবে, তাহলে ক্লাসের আপডেট, এই যে ক্লাসটা নিলাম এর রেকর্ডিং, সেই রেকর্ডিং তোমরা দেখতে পাবে যখন ইচ্ছে, যতবার খুশি, সব কিছু তোমরা করতে পারবে। প্লাস এই নোটটাও তোমরা পেয়ে যাবে, কেমন? অল দ্য বেস্ট, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।